Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. তো আমরা আজকে যে চারটে টপিক নিয়ে কথা বলছিলাম তার মধ্যে পিএলআরটা আমরা কভার করেছি। রেকিটা তুমি অনেকটা 90% লোক এখন বুঝে যাবে রেকি পদ্ধতিটা কি। তুমি একটা টার্ম ইউজ করেছিলে লামা ফেরা, তো আমি একটু জানতে চাই লামা ফেরা জিনিসটা কি? আচ্ছা, লামা ফেরা এমন একটি পদ্ধতি, এটা হচ্ছে বিপত্তি বহিষ্করণ। আচ্ছা, এনার্জি নিয়ে কাজ করা হয়। মানে গৌতম বুদ্ধ আমাদের যে মন্ত্রটি আছে, বুদ্ধম শরণম গচ্ছামি, ধাম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, তো জাস্ট এইটুকুই আমি বলবো। তাই এই মন্ত্রটি এবং আমাদের যে সিম্বল গুলো ইউজ করা হয়, প্রথম অ্যাটিউনমেন্ট পাওয়ার পরে 6টা সিম্বল, তারপরে পরের অ্যাটিউনমেন্টে 6টা সিম্বল। আচ্ছা, এই সিম্বল গুলো আমাদের যে কোনো বিষয়, এভরিথিং, মানে ইচ্ছা পূরণ থেকে শুরু করে কারুর বাড়িতে যদি স্পিরিট ঢোকে, হ্যাঁ, যে কোনো নেগেটিভ স্পিরিট কাটাতেও সেখানে জলের ছেটা দিয়েও মানে স্পিরিট রিলিজ করা যায়। সময় কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয় বা কোনো স্পিরিট, নেগেটিভ স্পিরিট যদি কারোর উপর চালান করা হয় বা কাউকে যদি ধরে, সেই সময় এই শক্তিটার বিশেষ কাজে লাগে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম টিআরসি পডকাস্টে। আজকের এপিসোডে আমরা একটু স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলবো, আর কিছু মিডিয়ামস অ্যান্ড মোডস নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা সবসময় জানতে চাও। আমাদের চ্যানেলে অনেকেই কমেন্টস করেছো যে পিএলআর এর ব্যাপারে জানতে চাই, এঞ্জেল হিলিং এর ব্যাপারে জানতে চাই, রেকির ব্যাপারে জানতে চাই। কিছুদিন আগেও আমরা কিছু এক্সপার্টসদের নিয়ে এসলাম। আজকেও একজন এক্সপার্ট আছে আমাদের সঙ্গে, যার নাম অনির্বাণ আচার্য। তিনি পিএলআর এক্সপার্ট, রেকি গ্র্যান্ড মাস্টার, তার সঙ্গে রয়েছে এঞ্জেল থেরাপি করে, আর লামা ফেরা করে। তো এই চারটে জিনিস নিয়ে আজকে অনির্বাণ এসছে আমাদের পডকাস্টে। আজকে পুরো এপিসোডটা শুনবেন, পুরো এপিসোডটা জানবেন। আজকে আপনাদের জন্য অনেক নতুন তথ্য নিয়ে আজকে আমাদের এই এপিসোডটা করা। সরাসরি চলে যাব আগে অনির্বাণের কাছে। অনির্বাণ, কেমন আছো তুমি? নমস্কার, খুব ভালো। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমার সঙ্গে আমার বিহাইন্ড দ্য সিনস, মানে ক্যামেরা বিহাইন্ডে অনেক কিছু কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল স্পিরিচুয়ালিটি নিয়ে। তুমি আমাকে বললে যে তোমার কাছে দুটো মেইন টপিক রয়েছে। একটা হচ্ছে আমরা আজকে যে টপিকটা আছে সেটা পিএলআর নিয়ে কথা বলতে চাই, আর তার সঙ্গে এঞ্জেল থেরাপি নিয়ে কথা বলছি। আরো দুটো টপিক আছে যেটা নিয়ে একটু হালকা ফুলকা তুমি একটু বিশ্লেষণ করে দিও, যেরকম লামা ফেরার ব্যাপারে একটু বিশ্লেষণ করে দিও, কারণ অনেকের কাছে এই জিনিসটা প্রচন্ড নতুন জিনিস। তো সবার আগে শুরু করি একটু পিএলআর নিয়ে। একদম ঠিক আছে। তো পিএলআর বলতে দেখো সবাই জানে পাস্ট লাইফ রিগ্রেশন। অবশ্যই। তো পাস্ট লাইফ রিগ্রেশন অ্যাকচুয়ালি কি? আচ্ছা, পাস্ট লাইফ রিগ্রেশন যেটা আমি বলবো, পাস্ট লাইফ রিগ্রেশনটাকে দেখা হয় সেটা স্মৃতি উদ্বেগকারী একটি পদ্ধতি। আচ্ছা, যেটার মাধ্যমে আমরা পূর্বজন্মের স্মৃতিকে উন্মোচন করাই এবং আমাদের আজ্ঞা চক্র এবং হার্ট চক্রকে খোলা হয়। আচ্ছা, হ্যাঁ, যেটার মাধ্যমে আমাদের পাস্ট লাইফে যদি কোনো ট্রমা থাকে, ট্রমাটিক্যাল কোনো সিনস থাকে, সেইটাকে এই হিলিং এর মাধ্যমে রিডিউস করা হয়। আচ্ছা। তো বেসিক্যালি একটা পূর্বজন্ম যে ট্রমা, সেই ট্রমাটা এই জন্মে আমরা কিছু প্রসেসের দ্বারা সেটাকে কাটিং করা হয়। একদম। আচ্ছা, তো তুমি একটু বলো যে এই পাস্ট লাইফ রিগ্রেশন যখন করা হয় এটা কতটা সাকসেসফুল হয়? আচ্ছা, এই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই। এটা কোনো সময় হয়, আবার হয় না। কারণ সত্যি কথা আমার পাবলিক এর কাছে বলা ভালো। এটা অনেক সময় অনেক মাস্টাররা বলে না, সেটা সবাই পয়সার ক্ষেত্রে এটা এগিয়ে নিয়ে যায়। কারণ সব সময় যে আমার ক্লায়েন্ট বা যে আমার কাছে রিগ্রেশন করাতে আসছে সে যে দেখতে পাবে এমন কোনো কিচ্ছু নয়। দেখতে নাও পেতে পারে। কেন দেখতে পাবে না সেটাও আমি একটু বলে দিই। কারণ অনেকে না লজিক্যাল মাইন্ড নিয়ে চলে, অনেকে স্পিরিচুয়ালিটির কাছে নিজেকে সমর্পণ করতে পারে না, যে আমি বিশ্বাস করি না। দু ধরনের মানুষ আছে। এক হচ্ছে আমি বিশ্বাস করি না, আচ্ছা আমি শুনেছি সেই ভিত্তিতে আমি বিশ্বাস করি। সেই সব মানুষদের ক্ষেত্রেই আমার এটা
বলা। যারা বিশ্বাস করে না তারা লজিক্যাল মাইন্ডে চললো। এইবার সেই ক্ষেত্রে পাস্ট লাইফ রিগ্রেশন অনেক সময় কাজ করবে না, কারণ আমি কি দেখতে পাবো, আমি মানে এইটা হয়তো এরকম তার আগে থেকে একটা এরকম মহড়া করা রয়েছে যে আমি এইটা গিয়ে দেখবো, তারা দেখতে পাবে না। স্পিরিচুয়ালিটির কাছে সমর্পণ না করলে সে রিগ্রেশনে পৌঁছাতে পারবে না এবং তার ট্রমাগুলো হিল হবে না। তার মানে বলতে হয়েছে যে কোনো কারণে মাইন্ডে ব্লকেজ থাকলে পর তো সেই ক্ষেত্রে এটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় পিএলআর। ডিফিকাল্ট তো হয়, আর দ্বিতীয়ত কথা হিলিংটা অ্যাজ সুন অ্যাজ পসিবল লাগেই, কারণ আমাকে রিগ্রেশন করানোর আগের অবস্থায় ট্রান্সে নিয়ে যেতে হয়। এইবার ট্রান্সে নিয়ে গেলে লাইক হিলিং এর মাধ্যমে এটা নিয়ে যাওয়া যায়, কিন্তু এটার ছাড়াও মানে যদি হিপনোথেরাপির মাধ্যমে কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন মেবি একটা হিপনোথেরাপির খুব একটা ছোট্ট পার্ট। আচ্ছা, হিপনোথেরাপি হচ্ছে একটা মেন সাবজেক্ট। হিপনোথেরাপির মাধ্যমে আমি যদি তাকে হিপনোটিজম করে নিয়ে যেতে পারি তাহলেই সে পারবে। আচ্ছা, এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের মধ্যে যে মধ্যবর্তী দ্বারটা থাকে সেটা ওপেন হলেই তবে একটা মানুষ সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতে পারবে। কারণ কনসিয়াস মাইন্ডের যেটা মানে ব্যক্তিগত এরিয়া সেটা হচ্ছে আমি বলবো 10% গভর্ন করে, আর সাবকনসিয়াস মাইন্ড এটা 90% গভর্ন করে। সেই জন্য কেউ যদি মানে মনে করে যে হঠাৎ করে আমি চলে যাব, হবে না। একজন রিগ্রেশন থেরাপিস্ট বা যে রিগ্রেশন প্রপারলি করে আসছে তার কাছে গেলে এটা আস্তে আস্তে উন্মোচন হয় এবং সে হিল হয়ে বেরিয়ে আসতে পারে। দেখো আমার কাছে একটা বড় কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে একটা লোক যখন পিএলআর করাতে আসে তো তার তো পিএলআর নাও লাগতে পারে, তোমরা কি করে বোঝো যে পিএলআরটাই লাগবে? আচ্ছা, খুব যদি ট্রমাটিক্যাল ব্যাপার হয়, আমি যেরকম রেকি মাস্টার টিচার, আমি রেকি শেখাই, অ্যাঞ্জেল শেখাই, লামা ফেরা শেখাই, এইগুলো তো শেখাই। হিলিংটা কেন? রেকি হচ্ছে আমাদের প্রাণ শক্তির দুনিয়ায় সর্বোত্তম রাজা। এই যে প্রশ্নটা করলে খুব ভালো প্রশ্ন করেছো, কারণ হচ্ছে সবাইকে তো এই পাস্ট লাইফ রিগ্রেশন দেওয়া যায় না, কারণ এটা খুব কস্টলি। এবার আমরা কি বলি, তুমি আগে রেকি শেখো। রেকির কাজটা হলো আমাদের যে সপ্ত চক্র আছে, তাছাড়া 7টা চক্র বাদ দিয়ে আরো চক্র আছে, এই চক্রের ব্লকেজ গুলো কাটাতে সাহায্য করে। রেকির মাধ্যমে পূর্বজন্মকে হিলিং করা যায়। এটা কেউ শেখায় নাকি জানি না, তবে আমি শিখিয়ে দিই, যখন ক্লাস নিয়ে আমি শিখিয়ে দিই। এবার এটাকে আমি হিলিং করলাম, হিলিং করে দেখা গেল তার কিছু কিছু ট্রমা বা কিছু কিছু প্রবলেম বা কিছু কিছু রোগ বা রিলেশনশিপে এমন এমন অবস্থা সে বারবার একই প্যাটার্নে যাচ্ছে। কারণ সোল যখন একটা থেকে একটা শিফটিং হয় তখন কি হয়, তখন সে কন্ট্রাক্ট করে আসে। এইবার সেই কন্ট্রাক্টটা যদি ঠিকঠাক ফুলফিল না হয় সেই রিলেটেড মানুষ আসতেই থাকবে। আচ্ছা, এই সমস্যার জন্য তাকে তখন রিগ্রেশন করানো হয়। এই রিগ্রেশনটা হলে তখন আমরা বুঝে যাই, মানে ক্লায়েন্টের সাথে কথা বললে সে যদি আমার কাছে আসে আমরা বুঝে যাই তখন যে একে রিগ্রেশন করাতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ অনেকেই তো ব্যাপারটা বোঝে না যতটা আমরা বুঝি। এক্সপার্টসরা যখন কারোর সঙ্গে কথা বলছি তার কথার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি যে তার কোনটা লাগবে। কারণ পিএলআরটা এতটাই সবাই ভাবে যে কোনো না কোনো ট্রমা হলে পরেই পিএলআর দিয়ে সেটাকে ঠিক করা যায়। সম্ভব মানে সবসময় হয় না, কারণ আমি মানে সবসময় বলে দিই তুমি কেন আমার থেকে এত টাকা নিয়ে পিএলআর করবে। ছোট হোক আর বড় হোক সে তো একটা অ্যামাউন্ট দিবে আমাকে, তো সেই মতো অবস্থায় হঠাৎ করে কেউ পিএলআর এ যেতে পারবে না। কারণ যদি না দেখাতে পারি বা সেও যদি দেখতে না পারে তারও একটা যেরকম কষ্ট হবে আমারও কষ্ট হবে। কারণ সে এতটা দূর এসে বা এতটা এসে সে যেতে হবে তো সেই তাকেই, আমি তো আর তাকে নিয়ে যেতে পারবো না। আমি ডিরেকশনটা দিতে পারি, আমি ওই ডিরেকশনটা দেওয়ার পর সে যদি যেতে পারলো ভালো, না যেতে পারলে তারও কষ্ট হবে। সেই জন্য সবাইকে আগে থেকে পিএলআর এ বলা হয় না। আরেকটা জিনিস আমি তোমাকে বলতে চাই, দেখো যেরকম আমরা পিএলআর বলি মানে আমাদের পূর্বজন্ম, অনেক জন্মই নিয়ে আমরা আসছি। এমনও তো অনেক মানুষের যে এটা প্রথম তার জন্ম, হতেই পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা রিচ করতে পারে না, কারণ তার তো সেই জিনিসটা নেই। তো সেটা কি তোমরা দেখলে বুঝতে পারো, মানে সে তো হয়তো বুঝতে পারছে না যে তার কোনো পূর্বজন্ম আছে কিনা, বা এরকম কোনো ক্লায়েন্ট পেয়েছো যে তার এটাই প্রথম জন্ম? মানুষ জন্ম হতে গেলে যেটা আমি বলবো, যেটা
মানে গরুর পুরাণে রয়েছে 84 লক্ষ যোনি পার করেই আসতে হয়। তো 84 লক্ষ যোনি পার না করলে আমাদের এই মানব জন্মটা পাওয়া যায় না। আমি যদি একটা বলা হয় সাপোজ তর্কের খাতিরে একটা গরুকে হিপনোথেরাপি করে দেখাও তো, বা একটা মুরগিকে করে দেখাও তো, পাস্ট লাইফ রিগ্রেশনে নিয়ে যাও তো, সে যেতে পারবে না। কারণ মানুষের সেই কনসাসনেসটা আছে বলে মানুষ বুঝতে পারে আমি হয়তো এরকম এরকম করেছি, বা রেকির মাধ্যমে এরকম করে বোঝা যায় যে যদি ঠিকঠাক সাধনা হয় তাহলে বোঝা যায় যে হয়তো আমার এরকম হয়েছিল বলেই আজকে আমার প্যাটার্নটা এরকম করে হয়েছে। তার মানে আমি রিগ্রেশন যদি করাই বা আমি যদি করতে পারি তাহলে এটা ঠিকঠাক হবে। তো সেটাকে বলতে গেলে এটা কি হয়, তখন এইটা ওই একটাই প্রথমেই মানুষ জন্ম হলো এরকম হয় না। হ্যাঁ, কারণ আমি আমার পূর্বজন্মের কিছু কিছু অবস্থা জানি। আমি সেই ইয়েতে আমি আজকে এই যে মানুষটা, আজকে যে অনির্বাণ আচার্য এসছেন, একবারে প্রথম জন্ম হয়নি আমার, কিছু কিছু জন্ম এসছে, না হলে স্পিরিচুয়ালিটিতে তো আসতে পারি না। ঠিক, এই যে তুমি যখন বলে স্পিরিচুয়ালিটিতে আসতে পারি না, এটা কি ডেস্টিনি স্পিরিচুয়ালিটিতে আসা? হ্যাঁ, এইবার এই ক্ষেত্রে একটা কথা চলে আসে, এখানে আমাদের নেটাল চার্ট একটা খুব ভালো ভ্যারি করে। আর দ্বিতীয়ত কথা বোঝা যায় যারা স্পিরিচুয়ালিটির মধ্যে মানে আসে তারা না মানে প্রত্যেকেই বুঝতে পারে যে আমি মানে আমার এই জিনিসগুলো না চেনা। মানে আমার সাথে অনেকে এই পডকাস্ট যখন হবে অনেকে কমেন্টে লিখবে, তো ভালো লাগবে দেখতে। কারণ যারা স্পিরিচুয়ালিটিতে আসবে তারা যখন ওই সিম্বল বা যখন শক্তিপাত গুলো হয় না, তারা অলরেডি বুঝতে পারে যে আমার এইগুলো চেনা, অনেক চেনা। আমি যখন কাজ করছি, যখন একটা মানুষকে থেরাপি দিয়ে ঠিক করছি, বা হাতে স্পর্শের মাধ্যমে ঠিক করছি, বা অ্যাঞ্জেলের মাধ্যমে কারো রিলেশনশিপ হিলিং করছি, এটা নট এ ম্যাটার অফ জোক। মানে আমি মানে হট করে পারবো না এটা। কারণ এরকমও আমার জীবনে হয়েছে, অনেকে রেকি শিখতে এসছে, পয়সাটা পেমেন্ট করলো কিন্তু সে শিখতে পারেনি। তার মানে সে আগে থেকে এইগুলো সম্বন্ধে ইনক্লাইন নয়। যদি পূর্বজন্মের এটা সুকৃত কর্মফল না থাকে এটা আসে না। কিছুটা তো তোমার যেটা বলা হয় যে জোডিয়াক সাইন্স, এগুলোর সঙ্গে তো অনেকটা মিল থাকে। অবশ্যই আছে। যেরকম আমি বলবো লগ্ন সাপেক্ষে অষ্টম, লগ্ন সাপেক্ষে সপ্তমটাও ম্যাটার করে, দ্বাদশ স্থানটা ম্যাটার করে, এইগুলো। আর যেটা বলবো, হ্যাঁ, এই কটা স্থান খুব ম্যাটার করে যে একটা জাতক জাতিকাকে কিভাবে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যায়। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা, আর আপনাদেরকে জানাচ্ছি যে আমরা টিআরসি পডকাস্ট এখন আমাদের নিজস্ব আউটলেট, যেটা নাম হচ্ছে অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমস, আমরা আপনাদের জন্য একটা আউটলেট খুলেছি যেখানে আপনারা এসে আমাদের কাছ থেকে বিভিন্ন কনসালটেশন নিতে পারেন, যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভিটি এসছে, বা যাদের মানি দরকার পড়ছে মানি অ্যাট্রাক্ট করার জন্য বা লাভ অ্যাট্রাক্ট করার জন্য। তো সবার আগে আমাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে শুরু করি। আমরা নিজস্ব স্পিরিচুয়াল মিস্ট বার করেছি, যেটাতে নেগেটিভিটি রিমুভ করা যায়, যেটাতে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা যায়। আর তার সঙ্গে আমরা আপনাদেরকে অবসিডিয়ান সাজেস্ট করবো। এই অবসিডিয়ান ব্রেসলেটটা কিন্তু আপনাকে নেগেটিভিটি থেকে অনেকটাই হেল্প করবে রিমুভ করার জন্য। সাথে আমরা কিন্তু এরকম টাইপের দুটো কয়েন বার করেছি, যেটার মধ্যে আপনি প্রোটেকশন পাবেন ফ্রম ব্ল্যাক ম্যাজিক আর নেগেটিভিটি। আর তার সঙ্গে সাকসেসের জন্য কিন্তু অবসিডিয়ান কয়েন দেওয়া থাকছে, এর পিছনে কিন্তু কিছু মন্ত্র দেওয়া থাকছে, যেটা আমি ক্যামেরা রিভিল করছি না। সেটা যদি আপনারা সঙ্গে রাখেন, আপনাদের কিন্তু নেগেটিভিটি আর যত ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা অনেকটা মুক্তি পাবেন। এবার আসি ক্রিস্টালস এর ব্যাপারে। অনেকেই আপনারা জানতে চান যে ক্রিস্টালস কি আদৌ কাজ করে, ক্রিস্টালস পড়লে কি বেনিফিট হয়। আপনাদেরকে জানাই, অরিজিনাল রিয়েল অথেন্টিক যদি ক্রিস্টাল পড়েন তাহলে ডেফিনেটলি কাজ করবে। তার কিছু পদ্ধতি, কিছু গাইডস থাকে যেগুলো আপনাদেরকে ফলো করতে হয়। শুধু ধারণ করে নিলে পর কিন্তু কাজ করবে না। মনে করুন এটা আপনার মোবাইল ফোন, মোবাইল ফোনের যেরকম ব্যাটারি আপনাকে প্রত্যেকদিন রাত্রিবেলা চার্জ করতে হচ্ছে, তেমনি ক্রিস্টালসের মধ্যে কিন্তু এনার্জিস থাকে যেগুলোকে চার্জ করতে লাগে। তো তার জন্য আলাদা চার্জিং প্লেট থাকে, সেই চার্জিং প্লেটের মধ্যে রাখলে আপনার ক্রিস্টালস গুলো প্রপারলি চার্জ হবে, প্রপারলি ফাংশন করবে। সবার আগে বলে দিই, আমার হাতে যে তিনখানা ব্রেসলেট দেখতে পাচ্ছেন, তিনটাকে বলা হয় মানি ম্যাগনেট। এটা হচ্ছে 10 mm এর মানি ম্যাগনেট, যেখানে 4টে ক্রিস্টালস রয়েছে, খুবই ইজিলি মার্কেটে পাওয়া যায়।
এটা আমরাও রেখেছি, কিন্তু এই 10 mm ব্রেসলেট কিন্তু মার্কেটে আপনি কোথাও পাবেন না এক্সেপ্ট অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমসে। তারই ছোট ভেরিয়েন্ট আছে 8 mm, সেটাতেও 4খানা ক্রিস্টালস রয়েছে। আমাদের হাতে রয়েছে আরেকটা মানি ম্যাগনেট ধন যোগ ব্রেসলেট বলে এটাকে, এটার মধ্যে 5টা ক্রিস্টাল রয়েছে। এক্সট্রা কি ক্রিস্টাল রয়েছে? ক্লিয়ার কোয়ার্টজ রয়েছে। ক্লিয়ার কোয়ার্টজেরও অনেক ভালো ভালো ফাংশন আছে। এরপরেও চলে যাই আমাদের নিজস্ব, আমাদের ইউএসপি যেটা আমরা আপনাদেরকে সাজেস্ট করব নেওয়ার জন্য, সেটা হচ্ছে মহালক্ষ্মী ধন বৃদ্ধি ব্রেসলেট। এই ব্রেসলেটের মধ্যে 9টা ক্রিস্টালস ইনফিউজ করা আছে, যার মধ্যে আমরা লাভা, হাওলাইট, অ্যামেথিস্ট, সিট্রিন, অ্যামেথিস্ট, জেড, পাইরাইট, অবসিডিয়ান, টাইগার আই, এত কটা ক্রিস্টালস আমরা ইনফিউজ করে দিচ্ছি, যেটা শুধু মানি না, আপনার নেগেটিভিটিও আপনাকে দূর করবে, টাকাও অ্যাট্রাক্ট করবে, লাভ অ্যাট্রাক্ট করবে, ক্রিয়েটিভিটি বাড়াবে, যাতে আপনি প্রপারলি কোনো অফিস ওয়ার্ক, চাকরি, বিজনেস যেটাই করবেন মন দিয়ে করতে পারবেন, ভালোভাবে করতে পারবেন। আর একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, আমার কাছে অনেক কলস এসেছিল বাচ্চারা যারা পড়াশোনা করতে চাইছে, মন লাগছে না, পড়াশোনা করছে কিন্তু সে কিছু মনে রাখতে পারছে না, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশালাইজ স্টুডেন্ট ব্রেসলেট রয়েছে, যেখানে কিন্তু আমরা অ্যামেথিস্ট, ক্লিয়ার কোয়ার্টজ, রোজ কোয়ার্টজ, লাপিস লাজুলি, জেড, সিট্রিন দিয়ে আমাদের কিন্তু একটা ব্রেসলেট তৈরি করা আছে, যেটা অনলি ফর স্টুডেন্ট যারা পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য কিন্তু ব্রেসলেট। এছাড়াও আমাদের এখানে পাইরাইট, প্রচুর রকমের পাইরাইট রয়েছে, পাইরাইট জিওড রয়েছে। আপনার নিজের শনিকে যদি স্ট্রং করতে লাগে আপনি পাইরাইট ধারণ করতে পারেন, পাইরাইটের ব্রেসলেট হয়, পাইরাইটের রিং হয়, পাইরাইটের জিওড পাওয়া যাচ্ছে, আমাদের কাছে পাইরাইটের কয়েন রয়েছে। তো বিভিন্ন রকমের ক্রিস্টালস আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমসে অ্যাভেলেবেল রয়েছে। নেটের থেকে আর অন্য ব্র্যান্ডের থেকে আমরা অনেক সস্তায় দিচ্ছি অথেন্টিকেটেড ক্রিস্টালস, যের সঙ্গে আপনি গ্যারান্টি কার্ড পাবেন, যেটা আপনি চাইলে পর কিউআর স্ক্যান করে আপনারা দেখতে পারবেন এর অথেন্টিসিটি। যদি তারপরেও আপনাদের বিশ্বাস না হয়, আপনারা যে কোনো ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করাতে পারবেন, 100% আপনি টেস্ট রেজাল্ট এটা পাবেন। তার সাথে যেটা আমরা করছি, আমরা আপনাদেরকে একটা গাইড দেবো, যে গাইড অনুযায়ী আপনারা ইউজ করলে পর ডেফিনেটলি 100% গ্যারেন্টিড আপনারা সাকসেস রেজাল্ট পাবেনই পাবেন। তো দেরি করবেন না, আমাদের স্টোর নাগের বাজারে অবস্থিত, 88 রাষ্ট্রগুরু অ্যাভিনিউ, ক্লাইভ হাউস, নাগের বাজার, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন আমাদের এই স্টোরে। এসে আপনি আপনার পছন্দ মতন স্টোন আমরা গাইডও করে দিতে পারবো। যদি আপনারা গাইডেন্স দরকার পড়ে কোনো স্টোনের ব্যাপারে, আমরাও সেই গাইডেন্স করে দেবো। বা আমাদের এখান থেকে যদি আপনার কোনো রকম ব্রেসলেট, আংটি, এনি ক্রিস্টালস ইউ নিড, আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকছে। বন্ধুরা, আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমসের পক্ষ থেকে আমাদের কাছে আরেকটা আমরা ভেঞ্চার স্টার্ট করেছি, যেখানে আমরা কিন্তু আপনার জন্য হাই ভ্যালুড ইম্পোর্টেড আত্তার্স অ্যান্ড পারফিউমস আমরা অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে। আপনি দেখতে পাচ্ছেন এই যে পার্টিকুলার আত্তারগুলো রয়েছে, এই আত্তারগুলো কিন্তু ইম্পোর্টেড আত্তার আছে, বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করা আছে। বটলসগুলো একবার দেখো কত সুন্দর, আর এর মধ্যে কিন্তু পিওর আত্তার রয়েছে, কোনো মিক্স নেই। আমরা কোনো মিক্স আত্তার বিক্রি করি না, আমরা প্রপার পিওর অথেন্টিকেটেড আত্তারই দিই। এর সঙ্গে বলি আমাদের এখানে এনি কাইন্ডস অফ ব্র্যান্ডের পারফিউম আমরা এখানে অ্যাভেলেবেল। স্পেশাল যে পারফিউমস গুলো আপনারা 30,000 40,000 টাকা দিয়ে কিনছেন মার্কেট থেকে, সেম আমরা রিক্রিয়েট করে আপনাদের জন্য দিচ্ছি। গ্যারান্টিড 8 আওয়ার্স ফ্রেগনেন্সের স্মেল থাকবে। যারা যারা আমাদের কাছ থেকে নিয়েছে তারা আমাদেরকে অনেকটাই ভালো রেসপন্স দিয়েছে। আশা করব আপনাদের যদি পছন্দ হয় আমাদের স্টোরে একবার ভিজিট করবেন। নাগের বাজারে আমরা অবস্থিত, 88 রাষ্ট্রগুরু অ্যাভিনিউ, ক্লাইভ হাউস, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের স্টোর টিউসডে থেকে নিয়ে সানডে খোলা, সকালবেলা 12টা থেকে রাত্রিবেলা 9টা অবধি। তো ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আমাদের স্টোরে আসবেন, আমাদের সঙ্গে দেখা করবেন, আমাদের প্রোডাক্টস গুলো দেখবেন, তারপরে আপনারা যদি পছন্দ হয় আপনারা ডেফিনেটলি নেবেন। আমাদের প্রোডাক্টস কিন্তু এ ক্লাস প্রিমিয়াম প্রোডাক্টসই আমরা আপনাদের দিচ্ছি। হ্যাঁ, একটা এজের পরে আমিও দেখেছি, যেরকম আমি নিজের কথা বলি, আমি একসময় নাস্তিক ছিলাম, ঠিক আছে, আমিও ছিলাম। হ্যাঁ, মানে বিশ্বাস করতাম না এটা হয়, আমি বিশ্বাস করতাম না, বা ভগবান আছে বিশ্বাস করতাম না, ভূত আছে বিশ্বাস করতাম না, মানে একদমই ওরকম টাইপের। কিন্তু স্লোলি আমার 30s এর এজ ক্রস করার পরে কিন্তু আস্তে 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 আমার মধ্যে সেই চেতনাটা জাগলো, যে না এটা হয়, এই জিনিসটা হয়, বা এই যে আজকে যে জিনিসগুলো আমি করছি সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু স্পিরিচুয়ালিটির সঙ্গে অ্যাটাচ। আচ্ছা, আমার পডকাস্টে কিন্তু কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটি আর অকাল্ট এই দুটো নিয়ে কিন্তু অ্যাটাচ। আমি কোনোদিন ভাবিনি যে আমি একটা পডকাস্ট করবো, ভেবেছিলাম হয়তো পডকাস্ট করবো, হয়তো অন্য কিছু নিয়ে করবো, বাট আলটিমেটলি দেখলাম যে স্পিরিচুয়ালিটি আর অকাল্টের মধ্যে আমার বেশি দান, বা আমি এর ভিতরে ভালো ঢুকেছি। অনেকে আছে যে আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করে যে আমাদের এই প্রবলেমস গুলো হচ্ছে, আমাদের এগুলো হচ্ছে,
ওই জন্যই বলেন যে স্পিরিচুয়ালিটিটা কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে একটা সার্টেন টাইমের পরে এটা আপনি নিজেদের মধ্যে গ্রো করে যদি ডেস্টিনি অবশ্যই, থাকে। অবশ্যই। কারণ আমি আমার ক্ষেত্রে একটু ছোট্ট ঘটনা বলি, তাহলে রিলেট করতে সুবিধা হবে। আমি যেরকম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি এর আগে যখন কাজ করেছি, মানে আমি তখন মানে অস্কার এই বইটা, তারপরে মানে ছোট ছোট কাজ, মিথ্যে প্রেমের গান, ফেলুদার গোয়েন্দাগিরি, দুর্গেশকরের গুপ্তধন, হ্যাঁ, রাবণ, এই সেক্টরে আমি কাজ করেছি। আমি সেট ডিজাইনিং করতাম। কিন্তু আমি একটা মানুষ ওইখান থেকে মানে একটা রিলেশনশিপে ধাক্কা খেয়ে আমি এই পথে চলে আসলাম। তার মানে আমি সবসময় কৃতজ্ঞ থাকি সেই মেয়েটার প্রতি যে আমাকে মানে খারাপ, সবাই খারাপ ভাবে নিতে পারে ব্যাপারটা, কিন্তু আমি কৃতজ্ঞ জানাই তার জন্য আমি স্পিরিচুয়ালিটিতে চলে আসলাম। মানে এইটাই হচ্ছে ধাক্কা, মানুষকে সবসময় এই জন্য কৃতজ্ঞ থাকতে হবে। ঠিক, মানে তোমার সঙ্গে যে ডেস্টিনিটা রয়েছে তার তো একটা ধাক্কা না দিলে তুমি সেই রাস্তায় ঢুকতে পারবে না। একদম একদম না। তো অবভিয়াসলি কিছু না কিছু তোমাকে ওই রাস্তায় নিয়ে যেতে হেল্প করছে। খুব ভালো লাগলো। এবার একটু বলো যে পিএলআর এর ব্যাপারে একটুখানি তুমি বলো, তোমার ক্লায়েন্টের সঙ্গে কোনো ঘটনা যদি তুমি একটু শেয়ার করতে চাও। এই ক্ষেত্রে বলতে গেলে রিসেন্ট একটা কেস হয়েছে, মানে খুব ইন্টারেস্টিং, এটা আমার মনেও থাকবে। ছেলেটা মানে হোমিওপ্যাথিক চিকিৎসক। আচ্ছা। হোমিওপ্যাথিক চিকিৎসক। ছেলেটার বয়স হচ্ছে 29-30 হার্ডলি এরকম হবে। ছেলেটাকে যখন নিয়ে আসলো, মানে ও 6 মাস ধরে, মানে খুব ভালো ডাক্তার, কিন্তু 6 মাস ধরে ওর কি হচ্ছে, ও না মানে কাজে কর্মে মন দিতে পারছে না। কেন? ওর মধ্যে একটাই উদ্বেগ যে আমাকে এই কাজটা এই ছেলেটার জন্য বা এই মেয়েটার জন্য পার্টিকুলারলি তাড়াতাড়ি করতে হবে এবং খুব দায়িত্ববোধ। এবং নিজে হোমিওপ্যাথিক ডাক্তার হয়েও ওর সারা গায়ে কিরকম মানে এত পরিমাণ অ্যালার্জি, আর প্রত্যেক রাতে মানে রাতটা আমি এটা বলবো না, যেরকম মানে ভোর আর রাত শেষ হওয়ার যে মুহূর্তটা থাকে সেই সময় প্রচন্ড গা জ্বালা পোড়া করে প্রতিদিন, এটা ছোটবেলা থেকে। এইটাও কিছু করেই কিছু কমাতে পারছে না। ওর মা আর বউ এসেছিল আমার কাছে। আচ্ছা। তো যাই হোক, আমি প্রথমে দেখে বলিনি যে রিগ্রেশন করাবো। আচ্ছা। আমার যেটা প্রসেস, কেউ আসলেই প্রথমে আমি বলি রেকি হিলিং, লামাফেরা হিলিং, যদি করে না কমে তখন আমি রিগ্রেশন এর পথে আমি যাব। যাই হোক, 2 মাসও হিলিং নেওয়ার পরও ঠিক হয়নি। তারপরে যেটা বললাম যে এবার রিগ্রেশনে আসতে পারি আমরা। রিগ্রেশনে যখন আসলাম, প্রথম তো ঠিকঠাক একদম, ছেলেটা মোটামুটি দেখতে পাচ্ছি যে নীল আকাশ, ভালো একদম, যেখানে মানে যে সেটআপে ও দাঁড়িয়ে রয়েছে জায়গাটা পুরো পুকুর মতন, ওখানে খালি পায়ে ও যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা আধভেজা অবস্থা, পাশে গাছ ফাছ কিছু আছে, এবং নিজেকে একদম কি বলবো, মানে আগেকার দিনে হিলাররা যেসব জামা কাপড় পরতো একদম লুজ টাইপের, সেই মতো অবস্থায় ও দাঁড়িয়ে রয়েছে একটা থলে নিয়ে। ও এটা বলছে এবং শুনে খুব খুশি, আমারও খুব আনন্দ হচ্ছে যে ও এরকম করে যাচ্ছে। তো হঠাৎ করে সাডেন চেঞ্জ, কি ব্যাপার, না আমাকে মারার জন্য কিছু কিছু মানে ষড়যন্ত্র করছে। তা আমি বলছি তুমি মানে আমি যখন রিগ্রেশন করাচ্ছি সেই মতো অবস্থায় আমি আরো ব্যাকে যেতে চাইলাম, তুমি একটু দেখতে থাকো যে এটা কেন হচ্ছে। ও এইটা দেখতে পারলো, ও পাস্ট লাইফে একজন হিলার ছিল। আচ্ছা। ওর হাতের স্পর্শে বা ওর ভেষজ ওষুধে বা জড়িবুটির মাধ্যমে যখন ও কাজ করতো, ওর তখন হাতে ভালো কাজ হতো। আচ্ছা। কিন্তু যেটা দেখলো এরই মানে ফায়দা লুটে কিছু কিছু গ্রামের মানে মন্ত্রী আমলা বা এরকম যারা বড় বড় মানে মানুষ আছে, তারা না এই কানাঘুষো করে ওকে মানে ডাউন করার চেষ্টা করলো। এইটা ও নিতে পারেনি। তারপরে একদিন রাত্রিরে এইটা যখন মানে ওকে যখন বললো যে কি শক্তি নিয়ে তুই কাজ করিস, নিশ্চয়ই কালা জাদু, যখন ও এটা মানে আর নিতে পারলো না, তখন ওকে মেরে দেয়া হলো। ওকে মেরে দেওয়া হলো গায়ে আগুন দিয়ে, একটা গাছের সাথে বেঁধে গায়ে আগুন দিয়ে মেরে দেওয়া হলো, এবং ওর পরিবারকেও পরে পোড়ানো হয়েছিল। ছেলেটার মধ্যে তখন আমি যে মানে যখন দেখছি আমি ওকে অমানবিক, মানে ওই যে গায়ের যে
ওর যে অ্যালার্জি গুলো প্রচন্ড ভাবে অ্যাক্টিভ তখন, মানে ও মানে তখন আমারও রীতিমতন ফিল হচ্ছে যে ওর এতটা কষ্ট, মানে আমিও ফিল করতে পারছি যে কতটা কষ্ট হয়েছে। খালি আমার মনে হচ্ছিল, আমাদের তো ইনটিউশন আসে, আমার এটা মনে হচ্ছিল যে ওর মানে প্রচন্ড কষ্ট হচ্ছে, ওর বুকে একটা যন্ত্রণা আছে যেটা ও কাউকে প্রকাশ করতে পারছে না। যন্ত্রণাটা কিসের না, আমি একজন ভালো হিলার হতে চেয়েছিলাম, আমি মানুষকে মানে সমাজের বুকে আমি প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম যে আমি মানুষকে হেল্প করব এই নিয়ে, সেইটা সে পারলো না। তো যাই হোক, তারপরে আমি ওকে ওখানেই আবার নিয়ে গেলাম সবার কাছে, মানে সবাইকে আমি ডাকতে বললাম, তাদেরকে যাদের যাদের ও মেরেছিল, মানে যারা যারা ওকে মেরেছিল তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে বললাম। ও ক্ষমা চেলো এবং সমস্ত কিছু করে আবার যখন রিটার্ন করলো, ও আজকে একটা সেশনে ঠিক হয়নি, এটা আমি বলে দিলাম খুব তাড়াতাড়ি। একটা সেশনে হয়তো ঠিক হয়নি, 2-3-4টে সেশন লেগেছে, কিন্তু ওর যে অ্যালার্জির যে এই যে সমস্যাটা, আস্তে 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 ও বলছে যে আমি 55% অনেক ভালো রয়েছি। তা আমি এটুকুই বলবো। আর সবচেয়ে বড় ওর ব্যথা ছিল বুকে। আচ্ছা, বুকের আমরা যে অনাহুত চক্রের কথাটা বলি রেকিতে বা যেসব হিলিং এ, অনাহুত চক্র আমাদের অ্যালার্জিটা বহন করে নিয়ে চলে। তা বুকের মধ্যে যে চাপ ব্যাপারটা, সেইটাও আস্তে আস্তে কমে যেতে থাকে এবং ও রিগ্রেশন করে আস্তে আস্তে ভালো জায়গায় চলে আসে এবং এখন ছেলেটা অনেকটাই ভালো রয়েছে। তার মানে কি, পাস্ট লাইফের এই হিলিং এর মাধ্যমে নিজেকে অনেকটা ট্রমা থেকে মুক্ত করা যায়, অনেকটাই। হ্যাঁ, এইবার বলতে গেলে সবাই বলে যে তাহলে আমার পুরো ডেস্টিনি ঠিক হয়ে যাবে, একদম নয়। কর্মফল কখনো ঠিক হয় না। যদি কর্মফল ঠিক হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো জরা ব্যাধের হাতে মরতো না, মারা যেতেন না। বা পিতামহ ভীষ্ম হয়তো মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে ওরকম করে মারা যেতেন না। কিছু তো ডেস্টিনি মানে কর্মফল সেটা ভোগ করতেই হবে। কিন্তু রিগ্রেশন করলে কি হয়, যে কর্মফলটা সেটা আস্তে 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 মানে একটা সার্টেন টাইমে এসে কাটতে থাকে। খুব ভালো লাগলো। একদিকে খারাপও লাগছে যে পাস্ট লাইফে গিয়ে তার সঙ্গে যে ট্রমাটা হয়েছিল সেটা আরেকবার নতুন করে দেখে তারপরে সেখান থেকে ফিরে আসা। আমি যেরকম ডাইরেক্ট বলে দিই সবাইকে যে তুমি পাস্ট লাইফ দেখে কি করবে, কারণ অনেক সময় তার সোলটা না নিতে পারে না। আমি দেখলাম যে আমার এই হয়েছে, তাহলে আমি দেখেই বা কি করব, কষ্ট পাবো। কিন্তু অনেকে বলে যে না আমি দেখতে চাই, অনেকে দেখতে চাই। এই রিসেন্ট একটা কেস যেরকম ঘটেছিল যে তার গলায় প্রচন্ড ব্যথা হয়, গলা দিয়ে স্বর মানে কিছু উচ্চারণ করতে গেলেই প্রচন্ড কষ্ট হয়। পাস্ট লাইফে দেখা গেছে যখন রিগ্রেশনে নিয়ে যাই, তাকে গলা টিপে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এইগুলো খুব প্যাথেটিক ব্যাপার, খুব প্যাথেটিক একদম। তো মানে ভালো কাজ করার জন্য, মানে সত্য কথা বলার জন্য 1800 সালে মানে সে সেট আপটা দেখতে পায়, সে তখনকার দিনে তো এরকম হতোই। তো সেইখানে দাঁড়িয়ে মানে রিগ্রেশন করলে এই জিনিসগুলো যখন দেখতে পায় না, মানুষ খুব মানে প্যাথেটিক হয়ে যায়। কিন্তু এই জিনিসকে নিবারণ করার জন্য আমরা তখন বলি যে হিলিং মডালিটিতে সে নয় শিখে নিক, আর নয় আমার কাছ থেকে হিলিং নিক। রেকি বা লামা ফেরা দিয়ে এই উদ্বেগগুলোকে মুক্তি প্রাপ্ত করা যায়। এবার আমার তোমাকে একটা কোয়েশ্চেন করছি, তুমি যে হিলিং এর কথাটা বললে, আমার এখান থেকে মনে হচ্ছে ধরো পাস্ট লাইফে নিয়ে গেলে তাকে, সে পাস্ট লাইফ দেখলো, খুব ট্রমাটাইজড সিচুয়েশন থেকে সে বেরিয়ে আসলো, সে তো পুরোপুরি 100% রিকভার করছে না ওখান থেকে। তো সেই ক্ষেত্রে আর একটা সেশন এটা কমপ্লিট হয়ও না, এটার জন্য মাল্টিপল সেশনস লাগে। তো এই যে প্রসেসটা, যে মাল্টিপল সেশনস নিচ্ছে, এইটাতে তোমরা যে হিলিংটা করো, এটা কি টাইপ অফ হিলিং এর মাধ্যমগুলো তোমরা চুজ করো? আচ্ছা, এখানে চুজ করি প্রথম কথা, আগে প্রথমে ওই যে কথা বললাম যে প্রথমে রেকি আমি শেখাই বা হিলিং দিই, সেটার মাধ্যমে বোঝা যায় যে কি করছে, মানে হতে পারে না হতে পারে, সেও বুঝতে পারে। এবার যদি সুস্থ হয়ে যায় তো ভালো, যদি সুস্থ না হয় তখন রিগ্রেশন করাচ্ছি। রিগ্রেশন করানোর অবস্থার পরে তার ট্রমাটিক্যাল ব্যাপারটা কিছু পরিমাণ থেকে যাচ্ছে। মানে এই যে বললে 100% যে সুস্থ হয় না, পৃথিবীতে কেউই 100% সুস্থ নয়।
মানে লাইক আর্থিক, মানসিক, শারীরিক, সম্পর্কগত, অর্থনৈতিক সমস্ত দিক থেকে কেউই সুস্থ নয়। তো মৃত্যুলোকে সবাই আসলে তার কিছু না কিছু কষ্ট পেতেই হবে। তাহলে আমি যদি চেষ্টা করি 90% ঠিক করি, তো তাহলে পাস্ট লাইফ রিগ্রেশন দিয়ে মোটামুটি বলবো আমার কেস হিস্ট্রিতে দেখা 75%, 80% ঠিক হয়ে যায়। তারপরে যে ট্রমাগুলো থাকে সেই ট্রমাগুলোকে কাট করার জন্য আমরা অ্যাঞ্জেল থেরাপি আর নয় রেকির ইউজ নিয়ে থাকি, অথবা লামা ফেরার ইউজ করে থাকি। আচ্ছা, যেটার মাধ্যমে পূর্বজন্ম এই কর্ডগুলো বা যে কোনো এই যে মানে ডিস্ট্রেস এনার্জি গুলো ওনার মধ্যে যে সব প্যাবেলস বা প্যারানয়েডস গুলো থাকে সেইগুলোকে রিডিউস করা যায়। আচ্ছা, তুমি রেকি টার্মসটা ইউজ করলে, এবার আমার একটা বিশাল বড় কোয়েশ্চেন, আমি কখনো কাউকে করিনি, আমি চাই এটা তোমাকে করতে, যে রেকি আর পাস্ট লাইফ এই দুটো কম্বিনেশনে কি সবসময় কাজ চলে? অবশ্যই মানে চলে। কিরকম ভাবে চলে এটা? মানে এইটার কাজ হচ্ছে একটা, এই যে বললাম শুরুর আগেই, মানে পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে উদ্বেগ, মানে উদ্বেগ মানে শোষণকারী, মানে উদ্বেগকে ডিস্ট্রেস করার একটা এনার্জি। যত সব মানে ট্রমাটিক্যাল ব্যাপারগুলো আছে সেই ট্রমাটিক্যাল ব্যাপারগুলোকে আমরা রিডিউস করে দিই পাস্ট লাইফের মধ্যে। এবার রেকি দিয়ে কি হয়, রেকি দিয়ে আমাদের চক্র হিলিং এবং আমাদের বর্তমান যে হিলিংটা, বর্তমানে যে মানে বর্তমান বাঁচলে মানে ঠিক থাকলে আমরা তো ভবিষ্যৎটাকে ঠিক করতে পারবো। তার মানে আমরা যদি চক্র থেকে ডিস্ট্রেস এনার্জি গুলো ক্লিয়ার করে দিই তাহলে পূর্বজন্মটাও কিছুটা হিল হবে, বর্তমানটা বেশি করে হবে, তারপরে ফিউচারটা হয়ে যাবে। মানে এইটাই হচ্ছে পাস্ট লাইফের সাথে রেকির সম্পর্ক। তুমি যদি একটু রেকির ব্যাপারে যদি হালকা একটু বিশ্লেষণ করো, রেকি আমরা সবাই জানি রেকি কি, তাও অনেক আমাদের অডিয়েন্স আছে যারা জানতে চায় যে রেকিটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা, রেকি হচ্ছে আমাদের ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। আচ্ছা, তার মানে হচ্ছে এটাকে বলা হয় মহাজাগতিক বিশ্বব্যাপী প্রাণশক্তি। আচ্ছা, রেকি এমন একটা টুলস বা এমন একটা মাধ্যম, আমরা যে ম্যাট্রিক্সের দুনিয়ায় মানে এই যে ভিডিও গেমের মধ্যে রয়েছি আমরা, সেই ভিডিও গেমটাকে আমরা যখন চালনা করি, মোবাইলে দেখি তো যে হচ্ছে ভিডিও গেমটাকে চালানোর জন্য কিছু কিছু মানে মোটিভ আসে যেটা আমাদের ভিডিও গেমকে আরো উতরাতে সাহায্য করে। ঠিক সেই রকমই আমাদের যদি ঠিকঠাক করে ধরি, রেকি এমন একটা বিদ্যা যেটা আমাদের পরমাত্মার সাথে একদম একাত্ম হতে সাহায্য করে। আচ্ছা, তাহলে রেকি হচ্ছে জাপানিজ শব্দ নয়। সবাই বলে যে রেকি জাপানিজ শব্দ নয়। ডক্টর মিকা উসুই 1921 সালে এই মানে শক্তির পুনরাবিষ্কার। তার মানে এই শক্তিটা কোথা থেকে এসছে? এই শক্তিটা ভারতের তিব্বত থেকে এসছে। ভারতের ঋষি মুনি ঋষিরা, মহাপুরুষরা এই শক্তিটার ব্যবহার করে গেছে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, তারপরে স্বামী বিবেকানন্দ, বর্তমানে যিনি এখন মোস্ট পপুলার আমাদের আইকন প্রধানমন্ত্রী, যে রেকি জানেন, শাহরুখ খান নিজে রেকি জানেন। এবং 2003 সালে সচিন তেন্ডুলকর যখন তার পিক টাইম ছিল, তার টেনিস এলবো হয়েছিল, তিনি রেকি নিয়ে খেলতে নামতেন। তো এইবার একটা কথা বলি, এই যে জাপানিজ শব্দ, এটাকে রেকি অভিহিত করা হয় ঠিকই, কিন্তু আমাদের যেহেতু এটা মহাবিশ্বব্যাপী প্রাণ শক্তি, সেটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেরকম পাকিস্তানে বর্গ, চীনে চি নামে, ভারতে প্রাণাশক্তি নামে, মানে আমাদের প্রাণাশক্তি নামে, জাপানে রেকি নামে অভিহিত করা হয়। আচ্ছা, এইবার রেকিটা এমন একটা মেথড যেটা আমাদের ওষুধের অল্টারনেটিভ থেরাপি হিসাবে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওষুধের অল্টারনেটিভ থেরাপি হিসাবে অলরেডি স্বীকৃতি দিয়ে দিয়েছে 1995 সালে। আচ্ছা, তো রেকি এমন একটা টুলস, মানে প্রত্যেকের ঘরে আমি সবসময় বলি যে একজন করে হিলার দরকার। কারণ আমি এমন একটা জায়গায় ধরো বিপদে পড়লাম, যেখানে আপ টু মানে ডান পাশে বা পাশে 10 কিলোমিটারের মধ্যে 10-20 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল নেই। তাহলে আমাকে একটা কোনো পোকামাকড়ে, বিষধর পোকামাকড়ে কামড়িয়েছে, তাহলে আমি কি দিয়ে ঠিক করব? আমার কাছে না কোনো গ্যাজেট আছে, না কোনো অয়েনমেন্ট আছে, না কোনো কিছু আছে। তাহলে আমি যদি সেখানে রেখে দিই, হতেও পারে আমি ওইটুকু টাইমের জন্য আমি অনেকটা ভালো থাকবো।
তারপরে তো মেডিকেল করা দরকারই, আমাদের মেডিকেলে আসতেই হবে। অনেকে ভাবে তাহলে রেকি করলে কি তাহলে আমরা ওষুধ খাওয়া বন্ধ করে দেবো? নয়, একদমই না। তাহলে আমরা যদি আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিতে আসি বা হিলিং এ ঢুকি, ওষুধ খাবো, সমস্ত কিছুই করব, হতে পারে যে ওষুধটা আমি খাচ্ছি সেটার মানে প্রবাল্যটা কমে গেল। এরকম করেই বডি হিলিংটা আস্তে আস্তে হয়। আমাদের যেরকম ক্লায়েন্টের মধ্যে এরকম আছে আমি চটজলদি সমস্ত কিছু করবো, হয় না। আমরা পৃথিবীতে এসছি যখন, আমাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়েছে। তার মানে রেকি করলে বা এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিগুলো যদি স্টার্ট করি, হতে পারে আমার এরকম হবে যে আমার জন্য যেটা ভালো, মানে আমার জন্য যেটা হাইয়েস্ট গুড, সেইটাই আমার জন্য হবে। মানে কেউ করলো আমার প্রমোশন, তার প্রমোশনের জন্য রেখে নিল, হতেই পারে। বা তার প্রমোশন না হয়ে তার হচ্ছে ট্রান্সফার হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে সে দেখতে পেলো এটা আমার জীবনে হয়েছে বলেই আমি এক্সপিরিয়েন্সটা বলছি। মানে আমি হিলিং করলাম, সে প্রমোশন না হয়ে উল্টে ট্রান্সফার হয়ে গেল। ট্রান্সফার হয়ে যাওয়ার পর সে আমাকে তো বিচ্ছিরি ভাবে কথা বললো, অনেক কথা বললো, আর ঠিক আছে রেকি তোমার ভালোর জন্যই কাজ করবে। কিছুদিন পর আমাকে নিজেই ফোন করে বলছে যে দাদা ওই জায়গাটায় না একটু সমস্যা হয়েছে, ওখানে কোম্পানিটাই উঠে গেছে। তাহলে কি করলো রেকি, মানে আমি সবসময় বলি প্রাণ শক্তি দুনিয়ায় সর্বোত্তম রাজা হচ্ছে রেকি। আচ্ছা, রেকি আমাদের চক্র বা আমাদের বডির পশ্চার বা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সমস্ত কিছুই জানে। তাহলে সে অবশ্যই আমার ওয়েল অ্যান্ড গুড, মানে সর্বোচ্চ ভালোর জন্য কাজ করে যাবে। আশা করি আপনাদের রেকিতে যে কোয়েশ্চেনটা আমার আগে কমেন্টসে ছিল সেটা আমরা কিছুটা হলো পুরো আপনাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি। এবার চলে যাবো একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা আজকে যে 4টে টপিক নিয়ে কথা বলছিলাম তার মধ্যে পিএলআরটা আমরা কভার করেছি। রেকিটা তুমি অনেকটা 90% লোক এখন বুঝে যাবে রেকি পদ্ধতিটা কি। তুমি একটা টার্ম ইউজ করেছিলে লামা ফেরা, তো আমি একটু জানতে চাই লামা ফেরা জিনিসটা কি? আচ্ছা, লামা ফেরা এমন একটি পদ্ধতি, এটা হচ্ছে বিপত্তি বহিষ্করণ। আচ্ছা, এনার্জি, মানে এনার্জি নিয়ে কাজ করা হয়। মানে যত আমাদের অরার মধ্যে, আগেই বলে রাখি, একটু বলে রাখি, এটা ডিটেলসে একটু বলি। আমাদের মানে এই ভৌতিক শরীরের বাইরে আরো 4টে কোষ আছে। এবার আমাদের এইটা হচ্ছে অন্নময় কোষ, তারপরে হচ্ছে মনোময় কোষ, তারপরে হচ্ছে প্রাণময় কোষ, তারপরে হচ্ছে আনন্দময় কোষ আর বিজ্ঞানময় কোষ, তারপরে আনন্দময় কোষ। তো এই 4টে কোষের মধ্যে অনেক সময় ডাক্তার বলছে মেডিকেল টেস্টের রিপোর্ট দিয়ে যে মানে রোগ হয়েছে, শরীরে রোগ হয়েছে, কিন্তু রোগ ধরা পড়ছে না। অনেক সময় হয়। সেই রোগগুলো কোথায় থাকে? প্রথম কথা, সেই রোগগুলো আরো 4টে শরীরের মধ্যে থাকতে পারে। আচ্ছা, আর দ্বিতীয়ত কথা, যে সময় কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয় বা কোনো স্পিরিট, নেগেটিভ স্পিরিট যদি কারোর উপর চালান করা হয় বা কাউকে যদি ধরে, সেই সময় এই শক্তিটার বিশেষ কাজে লাগে। এমন কি কেউ যদি কোনো আইনি জটিলতায়, আইনি সমস্যা, কেউ ডোমেস্টিক ভায়োলেন্সে ভোগে, মেয়েরা তো এখন ডোমেস্টিক ভায়োলেন্সে খুব ভোগে, সেই সময় এই যে শক্তিটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, ডক্টর এস.কে. সাইনি, তিনি 1994 সালে এই শক্তিটার জন্য মানে 12 বছর বয়সে গৃহত্যাগ করে দিলেন এবং আত্মানন্দজির কাছে তিনি শিক্ষা গ্রহণ করলেন এই লামা ফেরা নিয়ে। এবং অবশেষে তিনি মন্দসাজির কাছে গেলেন নেপালের তিব্বত সীমান্তে, এবং সেখানে মূল সাধনাটা করার পর 1998 সালে দিল্লিতে এই শক্তিটাকে উন্মোচন করলেন। আচ্ছা, মানে এই লামা ফেরার বিষয় নিয়ে তিনি কথা বললেন এবং সবার সামনে তুলে ধরলেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, লামা ফেরার সিম্বল গুলো এতটাই পাওয়ারফুল এবং এতটাই গোপনীয়, এখন তো ইউটিউবে, ফেসবুকে, গুগলে দেখলে রেকি সিম্বল গুলো আমরা পেয়ে যাই, কিন্তু এগুলো দেওয়া উচিত নয় বা করা উচিত নয়, আমি অন ক্যামেরাই বলছি। কিন্তু লামা ফেরার সিম্বল গুলো এতটাই গুপ্ত, কেউ যদি ভুনাক্ষরেও দেখে ফেলে, মানে যে সাধনা করছে সেটা ছাড়া, তাহলে কি হবে, তার শক্তিটা নষ্ট হতে পারে।
আচ্ছা। বা কেউ যদি বলেও দেয়, হুম ওই জন্য অনেকটা গোপনীয়তার সাথে এই সিম্বল গুলো ব্যবহার করা হয়। হুম হুম হুম। এবার এই সিম্বল গুলো ব্যবহার করলে যেটা হবে, প্রথম কথা, মানে গৌতম বুদ্ধ আমাদের যে মন্ত্রটি আছে, বুদ্ধম শরণম গাচ্ছামি, ধাম্মম শরণম গাচ্ছামি, সংঘম শরণম গাচ্ছামি, তো জাস্ট এইটুকুই আমি বলবো। তাই এই মন্ত্রটি এবং আমাদের যে সিম্বল গুলো ইউজ করা হয়, প্রথম অ্যাটিউনমেন্ট পাওয়ার পরে 6টা সিম্বল, তারপরে পরের অ্যাটিউনমেন্টে 6টা সিম্বল। আচ্ছা। এই সিম্বল গুলো আমাদের যে কোনো বিষয়ে, মানে যে কোনো বিষয়, এভরিথিং, মানে ইচ্ছা পূরণ থেকে শুরু করে কারুর বাড়িতে যদি স্পিরিট ঢোকে, হুম হুম হ্যাঁ, যে কোনো নেগেটিভ স্পিরিট কাটাতেও সেখানে জলের ছেটা দিয়েও মানে স্পিরিট রিলিজ করা যায়। হুম হুম এবং এই লামা ফেরার মধ্যে এমন একটি টেকনিক আছে যেটা আমাদের উপর যদি কেউ ক্রিয়া করে, হুম মানে আমরা যারা আধ্যাত্মিক পথে রয়েছি বা সাধারণ মানুষের উপর কেউ যদি বান মারে বা ক্রিয়া করে, সেই সব শক্তিকেও কাটানো যায় আচ্ছা এই লামা ফেরার মাধ্যমে। আচ্ছা। মানে এটা মোস্ট পাওয়ারফুল। যেহেতু এটা খুব সিক্রেট, হ্যাঁ। মানে যেটা তুমি একটু আগে আমাকে বললে যে এটা সিম্বলস গুলো দেখাটাও সেটা পাওয়ারটা লুজ করে যায়, সেই ক্ষেত্রে হয়তো লামা ফেরাটা অতটা পপুলার না সবার কাছে। এই প্রসেসটা হয়তো প্রাচীন যুগ থেকে ইউজ করে এসছে। হ্যাঁ, গৌতম বুদ্ধ নিজে লামা ফেরা করতেন, শেখাতেন, মানে লামাদের কাছেই এই শক্তিটার উন্মোচন করে দিয়ে গেছে। আচ্ছা। গৌতম বুদ্ধ রেকিকেও মানে পেয়েছিলেন মা তারার থেকে। তিনি তার শিষ্য রত্নগর্ভর কাছে সমস্ত ডিটেলস লিখে গেছেন, কিন্তু সেখানে লিখে রেখে যাওয়া হয়নি যে কিভাবে অ্যাটিউনমেন্ট দিতে হয়। মানে সেও পর্যন্ত এটা গুপ্ত ভাবে রেখে গেছেন। আমরা যারা সাধকরা বা আমি নিজে কতটা এনক্লাইন হতে পেরেছি জানি না, তবে আরো যারা উচ্চ মার্গের সাধক আছে, তারা কেন আমাদের মানব সমাজের মধ্যে এতটা আসে না, হিডেন সিক্রেট ভাবে থাকে, এর কারণ হচ্ছে এইগুলো। মানে যতটা গুপ্ত রাখা যায় ততটাই পোক্ত, মানে যত গুপ্ত তত পোক্ত। ঠিক ঠিক। তো তুমি কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছিলে লামা ফেরার, একটু যদি আমাকে একটু দেখাও। লামা ফেরা করতে গেলে প্রথমেই যেটা দরকার হয়, এইটা হচ্ছে একটা মানে বস্ত্র। আচ্ছা। এই বস্ত্রটা আমি আর খুলে দেখালাম না। এই বস্ত্রটা যেটা করবে, সেটা আমাদের নেগেটিভ শক্তিকে আসতে দেবে না এবং পজিটিভ ভাইব্রেশন ইউজ, মানে আমাদের মধ্যে, আমাদের এই চাকরাসের মধ্যে, আমাদের 5টা শরীরের মধ্যে আসে। এবং এইটা হচ্ছে মেরুন কালারেরই ব্যবহার করা হয়। আবার কেউ সাদাও ব্যবহার করতে পারে, কিন্তু ন্যাচারালি মেরুন কালারটা ব্যবহার করা হয়। মেরুন কালার আমাদের নেগেটিভকে আসতে বাধা দেয়। আচ্ছা। আর লাল সব সময়, বা মেরুন, এটা লালও হয়, লাল বা মেরুন সব সময় আমাদের উদ্যমতাকে, মানে সবসময় কি বলবো, মানে যেটা আমাকে করতেই হবে এরকম একটা সবসময় মানে মনের মধ্যে ভাইব্রেশনটা আনে, সেটা এই পোশাকটা আনে। আচ্ছা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই আর্চ স্টিক গুলো, এই 4টে দেয়া হয় আমাদের এই 2 কাঁধে এবং 2 হাঁটুর তলায় রাখা হয়, কারণ এটাকে হচ্ছে আর্থের মধ্যে যদি আর্থিং যাতে না হয় সেটার জন্য আমাদের এটা করা হয়, এবং নেগেটিভিটি যাতে আর্থের ভেতর, মানে ভেতরেও তো কিছু নেগেটিভ এনার্জি, মানে যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ থাকবে, কিছু নেগেটিভ আমাদের শরীরের বা অরার মধ্যে না আসে, সেই জন্য এই 4টে আর্ট স্টিক ব্যবহার করা হয়। আচ্ছা। এবং যেটা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই স্কেচু মালা। আচ্ছা। এই স্কেচু মালাটা মানে শুনলে ভালো লাগবে, তিব্বতের যে পিপল, মানে যেখানে বুদ্ধদেব বোধিসত্ত্ব পেয়েছিলেন, সেই গাছের এখান থেকে এই স্কেচু মালাটা তৈরি। আচ্ছা। মানে এই পার্টিকুলার মালাটা তৈরি, কারণ এই মালাটা একবার যদি কেউ পরে বা পরে হিলিং করে, এই মালাটার সাহায্যে আমরা ওই ফেরা যে 2.5 পাক, সেটা আমরা মানে অরাটা কাট করে ডিস্ট্রেস এনার্জিটা বার করি। আচ্ছা। এই মালাটা হচ্ছে মেন এখানে। আচ্ছা। এই মালাটা একবার যদি রোগীকে বা রোগীর অনাহত চক্রের উপরে রাখি, মানে আমরা তো পরেই থাকি সবসময় মালাটা, তাহলে নেগেটিভিটিটা তার শরীরে ঢুকতে বাধা দেয়। আচ্ছা। এবং এই মালার মাধ্যমেই নেগেটিভ শক্তিটাকে তার অনাহত চক্র এবং আরো যে চক্র আছে সহস্রার টু মূলাধার, সেখান থেকে পুরো বার করে দেয়া হয়।
Okay. এবং ভেতরে আমাদের হচ্ছে চৈতন্যতা, যেটা হচ্ছে সর্ব উচ্চ চেতনা, সেইটার সাথে আমাদের আর্থের সাথে মানে উচ্চতর চেতনার ভারসাম্য সৃষ্টি করতে সাহায্য করে। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে বার্নিং স্টিক। এটা পুরো ক্রিস্টালের। এইটার মাধ্যমে পুরো নেগেটিভিটি আমাদের মণিপুর চক্র থেকে উঠে ভায়োলেট ফায়ারে পাঠানো হয়। এবং এইটারই মাধ্যমে আবার পজিটিভ এনার্জিকে আমাদের শরীরে ইনপুট করা হয়। ওকে ওকে, তো বেসিক্যালি আমাদের এই চারটে জিনিস তোমার লাগবেই। হ্যাঁ, একজন লামাফেরা মানে মাস্টার হিলার হতে গেলে মানে ওইটাই হচ্ছে বেসিক কোর্স। এইবার বেসিক কোর্সের পরে অনেকে করে মাস্টার হিলার অ্যাডভান্স। এই অ্যাডভান্স মাস্টার হিলারে কিছু কিছু টেকনিক শেখানো হয়, স্পিরিট রিলিজ টেকনিক। কারুর উপর যদি স্পিরিট আক্রমণ করে, সেইটা আমরা কিছু পদ্ধতি আছে যখন সে শিখবে সেটা করতে পারবে। কিন্তু রেকি যেরকম আমি মানে রেকি, অ্যাঞ্জেল, লামাফেরা, এক্সেবারকাকে কিন্তু লামাফেরা 15 মিনিটে রেকির থেকেও বলবো মোস্ট পাওয়ারফুল। আচ্ছা আচ্ছা, তুমি একটা টার্ম ইউজ করলে স্পিরিট রিলিজ। তো স্পিরিট রিলিজ বলতে তুমি কি এটা বোঝাচ্ছ যে নেগেটিভ স্পিরিট যখন কাউকে পজেস করে নিচ্ছে বা তার উপরে প্রবেশ করছে, সেটাকে ছাড়ানোর জন্য এই পদ্ধতি ইউজ করা হয়? অবশ্যই। এই ক্ষেত্রে তাহলে আমি একটা কথা বলি, আমাদের এই কলকাতায় টালিগঞ্জের রানীকুঠিতে আমার একটা কেস হয়েছিল। তো মেয়েটা রিলেশনশিপ কোনো দিন টেকে না, মানে একজন আছে সে থাকা সত্ত্বেও মানে সে তাকে ভালো করে সাপোর্ট করে না, কিন্তু সে তাকেই চায়। এবার আমি জাস্ট নর্মালি 2 মাস হিলিং করেছি, হিলিং করে ঠিক হয় না। আমি তো স্পেল উইচক্রাফটও করি, তো উইচক্রাফট করার পরও তার মানে কিছুটা ঠিক হয়, কিছুটা ঠিক হয় না। এবার আমি ওকে ডাইরেক্ট আমি বললাম যে আমি তোমার বাড়ি যাব, একদিন আমাকে বাড়িতে ডাকো, ডেকে যদি হিলিং নিতে চাও তো আমি ওখানে গিয়ে হিলিং করবো। বাড়ি যাওয়ার পর আমি পুরো স্পেল বাউন্ড হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে আমি বাড়ি যাই, ওর বাড়িতে এতটাই পরিমাণ নেগেটিভিটি। প্রথম কথা, বাড়িতে ঘরে ঢুকলে আমরা বুঝে যাই, যারা হিলার বা আমরা আছি যারা উইচক্রাফট করি বা আমরা এই লামাফেরা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতির মধ্যে আছি, তারা আমরা বুঝে যাই যে বাড়িতে কোনো স্পিরিট আছে কিনা। ওকে যখন আমি হিলিং করছি, আমাকে কোনো না কোনো একটা শক্তি বাধা দিচ্ছে। তো আমি আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম, আমি এটা খেয়াল করিনি, কিন্তু ও আমাকে বলল যে তুমি যখন হিলিং করছো ও তোমাকে খুব বাজে নজরে দেখছিল। বাজে নজর বলতে আলাদাই নজর, মানে তোমাকে এরকম করে মেরে ফেলে দেবে এরকম নজরে দেখছে। আমি তো হিলিং করার সময় মানে কি বলবো, সেটা আমার চেতনার মধ্যে থাকে, আমি তো কোনো দিকে তাকাই না। যাই হোক, তারপরে তাকে যখন হিলিং করে আসলাম, আমার রাত্রিরে মানে স্বপ্ন এসেছিল একটা। স্বপ্নটা আমি এখানে বলছি কারণ স্পিরিটটা অনেক সময় স্বপ্নের মধ্যেও কানেক্ট করে। ওদের মেইন প্রসেসটাই হচ্ছে স্বপ্নে এসে তোমাকে কিছু বলে যাবে, ওটা ফার্স্ট কমিউনিকেশন প্রসেস, এটা কানেক্ট করে। ইভেন সেই দিন রাত্রিরে আমার মানে ওয়াইফও দেখেছে আমার যে বেবি হবে সে নষ্ট হয়ে গেছে। এমন কি আমাকেও এরকম বলেছে, তুই কেন যাচ্ছিস। আমি পরের দিনও ওর বাড়ি যাই, পরের দিন বাড়ি গিয়ে আমি টোটাল ঘটনা শুনি যে কি হয়েছিল আমাকে একটু বলতে হবে। ও পিজি হসপিটালে ও আয়ার কাজ করতো। আচ্ছা, ওখান থেকেই ও, আর এমন কি ও মানে যখন শেল্টার ছিল না ওখানেই ও শুয়ে পড়তো নাকি। এবার হসপিটালের মর্গের পাশে যেহেতু, সেটা ওখান থেকে ওকে পজেস্ট করেছে। এই পজেস্ট করার পর তারপরে ও ওই মতো অবস্থায় বাড়িতে চলে আসে। এবং আমি যেটা বুঝতে পারি যে ওর বাড়িতে একটা স্পিরিট নেই, একটা মেল এবং একটা ফিমেল থাকে। এরপর ওকে আমি সমস্ত কিছু বলি যে তোমার সাথে এই হয়েছে, এই হবে কিনা। তখন ও নিজের সত্য কথাগুলো উন্মোচন করে। প্রত্যেক রাতে ওর সাথে ইন্টিমেট হয় এই ছেলে যে স্পিরিট, সেটা ও বলে যে আমি দাদা মোবাইল দেখতে দেখতে এমনিতেই অবচেতন হয়ে পড়ি। এমনকি
কেউ খাটে যদি ভারী জিনিস মানে রেখে প্রেস করে বসে, সেটাও তো বোঝা যায়। বলে দাদা আমি এটা বুঝতে পারি, মানে আমি তো নিজে রিলেট করেছি, অনেকে বললে বিশ্বাস করবে না, তো আমি বলবো পজিটিভ যেরকম আছে নেগেটিভ আছে। তো আমার ক্লায়েন্ট যখন আমাকে বলেছে তখন আমি বিশ্বাস করেছি, তার মানে ও বুঝতে পেরেছে। যাই হোক, বলছে যে দাদা এরকমও হয় কোনো সময় আমি রান্না করছি, আমার পেছনে এসে কেউ আমার ঘাড়ে হাত দেয়, আমি বুঝতে পারি ভালোভাবে। তখন আমি বাড়ির যে ঈশান কোণ বা যেখানে নৈঋত কোণ, যে বাস্তুর যে সমস্যা, ওদের পুরো বাস্তুটা পুরো ঘেটে অবস্থা। তো ঈশান কোণে পায়খানা বাথরুম ছিল, আরো বেশি করে এটা ইনফ্লুয়েন্স করেছে। আরো দক্ষিণ পূর্ব কোণে, না সরি দক্ষিণ পশ্চিম কোণে কারোর যদি টয়লেট থাকে, হ্যাঁ ওর বাড়িতে দুখানা টয়লেট, নেগেটিভ ইনফ্লুয়েন্স বেড়ে যাবে। যেসব নেগেটিভ স্পিরিট আছে ওখানে গিয়ে থাকে বেশি, ম্যাক্সিমাম দক্ষিণ পূর্ব কোণের বাড়িতে দেখবেন যে এরকম চলে আসে। এই দক্ষিণ পশ্চিম কোণের ওটা ওদের বাসস্থান হয়ে যায়, কারণ ওরা বাথরুমে থাকতে পছন্দ করে, ওখান দিয়ে আসা যাওয়াটা শুরু করে। তা আমি ওকে বললাম যে তুমি কন্টিনিউয়াস হিলিং নিতে থাকো, আমি জানি না কি হবে। তো আমি যেটা করেছিলাম, আমি প্রথমে রেকি দিয়ে পুরো, আমাদের রেকিতে একটা ঘর প্রোটেকশন বা অরা প্রোটেকশনের একটা প্রসেস আছে, যেই প্রোটেকশনটা করলে আপ টু 24 ঘন্টা এই প্রসেসটা থাকবে। তা আমি ওকে পুরো ঘর প্রোটেকশন করে, ওর অরাটা প্রোটেকশন করে, নিজের ওর চক্রগুলো প্রোটেকশন করে দিয়ে এসেছিলাম। তুই বললে বিশ্বাস করবে না, পরের দিন থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে খুব ভালো করে কথা হয়, আপ টু 1 মাস খুব ভালো ছিল, তারপরে আবার ডিস্টার্ব। এটা ওকে করতে হবে, না করলে হবে না। ঠিক এমন কি তুমি বললে এটাও বিশ্বাস করবে কিনা জানি না, ওর চাটেও রয়েছে ও পজেস্ট হবে। এটা সবার থাকে না, কিন্তু সবার থাকে না। হ্যাঁ, তারপর আমি বললাম যে এইগুলো তুমি নাও, এইগুলো করো, তুমি হিলিং যদি শিখতে চাও, মানে রেকি যদি শিখতে চাও, তুমি নিজেই স্পিরিট রিলিজ করতে পারো বা লামা ফেরা শিখতে পারো। আজকে ও করার পর তারপরে কিছু অয়েলস হার্বসও ওকে দিয়েছিলাম, এক্সোসিজম অয়েল, হ্যাঁ, তারপরে সাইকিক অ্যাটাক রিমুভাল অয়েল, এমনকি ওর উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আমি ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েলটা দিয়ে দিয়েছিলাম যদি লাগে। তা সেইটা করার পর ও আজকে অনেকটাই ভালো রয়েছে, এবং ও আজকে আমার মানে সত্যি কথা খুব একটা ভালো ছাত্রী, ও হিলিংও করে। হ্যাঁ, ও হিলিংও করে, ভালো জায়গায় রয়েছে একটা। তা এই যখন কেসগুলো আমি দেখি যে ভালো করতে পারি, তখন খুব ভালো লাগে। না দেখো, আমাদের কাজ তো ভালো করার, এবার কেউ না বুঝে অনেক সময় অনেক ভুল করে ফেলে। সবচেয়ে বড় কথা আমি এই ক্ষেত্রে দাদা, এই যে আমাদের কাজ হচ্ছে ভালো করার কথাটা প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিতে অনেকেই আসে যে আমি টাকা কামাবো, হ্যাঁ, অন ক্যামেরায় আমি বলছি, খুব খারাপ লাগে এটা। আমরা সবসময় এটার জন্য আসতে পারি না, কারণ আমাদের নেচার আমাদের পাঠিয়েছে যে আমাদের মানে তোমরা এখানে গিয়ে একটা পারপাসের জন্য আমরা যা আসি, সেই পারপাসটা যদি আমি ঠিকঠাক পূরণ করতে পারি, তাহলে সেটাই আমার সার্থকতা পাবে। আমি যেরকম রেকি শেখাই, যখন আমার একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, এবার যদি স্টুডেন্ট বেড়ে যায় আমি অ্যামাউন্টটা অবশ্যই কমিয়ে দিই, বা লামাফেরা যদি স্টুডেন্ট বেড়ে যায় আমি কমিয়ে দিই। বা কেউ যদি মানে শিখতে পারবে না এরকম একটা কন্ডিশন চলে আসে, মানে তার হ্যাঁ তার ইচ্ছা আছে হিলিং মানে মোডালিটি নিয়ে এগোনোর, বা সেও ভালো করবে, মানে আমি তখন মানে তাকে মানে দেখতে পাই, মানে বুঝতে পারি যে আমি নিজেকে তার মধ্যে খুঁজে পাই, তখন আমি শিখিয়ে দিই, ঠিক আছে শেখো তুমি, এই অ্যামাউন্টটা আমার লাগবে, কারণ এনার্জি এক্সচেঞ্জ যদি না নেওয়া হয় তাহলে কার্মিক অ্যাকাউন্ট বা কার্মিক বন্ড সৃষ্টি হবে। আরেকটা জিনিস বলতে গেলে দেখো, গুরু যখন শিষ্যকে কিছু শেখায়, গুরু দক্ষিণার তো একটা প্রথা রয়েছে, সেই জন্য আমি শিখিয়ে দিই, তা সে ভালো করুক এই আর কি। তো সবাইকে আমি একটাই কথা বলবো যে আমরা যখন ভালো করতে এসছি, ভালোটা মন দিয়ে করা উচিত। আমরা কি করি সেটা না করে আমরা করি মানে অ্যামাউন্টের পেছনে তো দৌড়াচ্ছি, তারপরে এটাও করি আমরা যে কারুর কোনো রেকি মাস্টার বা কারুর সম্বন্ধে পিএমপিসি করি, যেটা করলে এই পিএমপিসি বা কোনো কিছু করলে কারুর সম্বন্ধে সমালোচনা শুনলে বা করলে আমাদের মণিপুর চক্রটা নষ্ট হয়। তার মানে কি হচ্ছে, আমার হচ্ছে এই জন্যে আমার যদি মান সম্মানটা হানি হয়, অ্যাকচুয়ালি ওইটা মান সম্মানই হানি হয়। যারা পিএমপিসি শোনে বা করে তাদের সবারই পেটের প্রবলেম।
না, আমি আরেকটা জিনিস তোমাকে বলছি, এই যে অনেকে পিএনপিসি করে না, কোথাও না কোথাও আমি দেখেছি তাদের উন্নতি হয় না। একদম না। কারণ কেন উন্নতি হয় না, আমরা সবসময় কি আমরা মা ঠাকুমার কাছে শুনে এসেছি, কিন্তু পেটের সাথে আমাদের গাট এই ব্যাপারটা খুব কিন্তু থাকে। তার মানে পেট ভালো হলে তার হাঁটু ভালো এবং মাথা ভালো হবেই। তার মানে যদি কোনো পরিমাণ অ্যাসিডিটি, অম্বল, গ্যাস এটা হয়, তার মানে তার মাথার প্রবলেমটা হয়, হাঁটুরও প্রবলেম হয়, ব্যথা হয়। তো আমি তোমাকেই জিজ্ঞাসা করছি, অবশ্যই হয়। একদম। তার মানে এখানে কি হচ্ছে, হাঁটু ব্যথা যাদের আছে তাদের লাইফে প্রোগ্রেস নেই। তার মানে যার মণিপুর চক্র ডিস্টার্ব, তার 10 বছর পরেও সেই একই প্যাটার্নে চলবে। তার মানে আমি মণিপুর চক্র সবসময় চাই যে লাইফকে এগিয়ে নিয়ে যেতে, পরাক্রমের সাথে এগিয়ে নিয়ে যাবে। তাহলে মণিপুর, আরেকটা কথা বলে রাখি, যাদের যাদের উপর ব্ল্যাক ম্যাজিক হয়, যাদের স্পিরিট মানে যাদের উপর অ্যাটাক করে বা সাইকিক অ্যাটাক হয়, নজর দোষ, তাদের প্রত্যেকের মণিপুর চক্র খারাপ, একদম তাড়াতাড়ি লেগে যায় এটা। হ্যাঁ, ওই জন্যে আমি বলবো, আমি সবাইকেই ইনক্লাইন করি এটাই, যে হিলিং মোডালিটিতে আসলে আমাদের সর্বোত্তম ভালোর জন্য এটা কাজ করবে। খুব ভালো একটা কথা বললে, কারণ কি এখান থেকে দুটো কথা আমি নিজে বলতে চাই। প্রথম হচ্ছে যে একদম শুরুতে বলে একটা বাস্তুটা পুরো নষ্ট হয়ে গেছিল, ঠিক আছে। আমি অনেকের বাড়িতে গেছি, সবসময় দেখি তাদের বাথরুমের দরজা খোলা থাকে। আমি এদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, বাথরুমের দরজা কোনো খোলা রাখতে নেই, কারণ বাথরুম এমনই একটা জায়গা যেখানে নেগেটিভিটি সবার আগে প্রবেশ করছে। হ্যাঁ, আমি তোমার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এরকম তো তুমি দেখেছো যে প্রত্যেক ঘরের অরা একরকম নয় না। আমরা মন্দিরে গেলে একরকম অরা পাবো, একদম, মানে আমাদের ঠাকুর ঘরে লিভিং রুমে আসা একটা, বাথরুমে আসো, তুমি কিচেন আসো, ওরা তোমার চেঞ্জ হবেই। তো সেই জন্য প্রত্যেক ঘরে আমি সবাইকে বলবো রক সল্ট রাখতে। একদম একদম, এটা অনেকেই রাখে। আমি নিজে মানে সত্যি কথা বলতে আমি সল্ট হিলিং জানি, সল্ট আমি হিলিং করে দিই, বা কেউ যদি আমার থেকে সল্ট নেয়, বা কেউ যদি আমার থেকে যদি অয়েল সার্ভ নেয়, তাহলে অবশ্যই আমি এটা হিলিং করে দিই। কারণ তার নেগেটিভিটি গুলো, মানে এর মধ্যে যেন ক্রিস্টালও আছে, ক্রিস্টাল হিলিং যখন আমি করি, সেই ক্রিস্টাল গুলোকে প্রোগ্রামিং করে দিই অরাটাকে চেঞ্জ হওয়ার জন্য। কিন্তু এখানে বাস্তু ক্ষেত্রে যদি দক্ষিণ পশ্চিম কোণে পায়খানা বাথরুম থাকে এবং ঈশান কোণে পায়খানা বাথরুম থাকে, এটাকে কিচ্ছু করা যায়, একদম কিচ্ছু করা যায় না, একদম কিছু করা। তুমি একটা ভগবানের স্থানে তুমি পায়খানা বাথরুম করে ফেললে, বাস্তু পুরুষের মাথাই হচ্ছে ওটা। একদম। তার মানে কি হবে, তোমার বাড়ির যে ওনার থাকবে, প্রথম কথা ওনার, এবং যারা ফিমেল থাকবে তাদের মাথার গন্ডগোল হবেই, মাথার গন্ডগোল, রিলেশনশিপ ঠিক না, সব ফাইনান্সিয়াল ইস্যু, ক্যান্সার হবে, এটা প্রচুর প্রবলেম, এমনকি আইনি সমস্যাও আসতে পারে। একদম। আর এই বাথরুম খুলে রাখা, মানে তুমি যেখানেই তোমার বাথরুম থাকুক, বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখা উচিত। একদম একদম একদম। কারণ ওখান দিয়ে ম্যাক্সিমাম, যদি আমি আমার লাইফে যে কটা অকাল্ট বা যত ভৌতিক জিনিসপত্র ঘটেছে, আমাকে তো অনেকে এসে বাথরুম, সব ম্যাক্সিমাম বাথরুম, কেউ স্নান করতে গিয়ে সে আওয়াজ পাচ্ছে, বাথরুমের লাইট। এমনকি তোমাকে আরেকটা ছোট্ট ঘটনা শোনাই, 2016 সাল 7ই জুলাই গৌরব তিওয়ারি মারা গেছিল। মনে পড়ে? গৌরব তিওয়ারি কিন্তু আমাদের এমটিভিতে প্রোগ্রামিং করতো একদম। ও কিন্তু, কেউ বিশ্বাস করুক না করুক, সবার চার্টে বা সবাই এটা পারে না কিন্তু হিলিং করতে বা প্যারানরমাল অ্যাক্টিভিটিস দেখতে, সবাই কিন্তু পারে না। ভগবান সবাইকে দিয়ে দিয়ে পাঠায়, চুজ করে ভগবান এক একজনকে। তো তারও মৃত্যুটা হয়েছিল প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর জন্য। একদম, কারণ কেউ যদি করে মারা যায়, তার গলায় ওরকম দাগটা থাকে না, এবং আমি একটু ভুল বললাম, করে মারা গেলে গলার এই দাগটা থাকে, কিন্তু তার গলায় যে মানে সমস্যাগুলো ভেতরে হবে, সেইগুলো একদম কি বলবো, সেইগুলো সমস্যাগুলো গৌরব তিওয়ারির হয়েছিল না। ওটা আনন্যাচারাল ডেথ ছিল, এবং ডাক্তার এটাকে বলে ঘোষণা করেছিল তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল, কিন্তু তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়নি। কিছু জিনিস সায়েন্সেরও উপরে। হ্যাঁ, একদম। আমাদের এই ওয়ার্ল্ডটাকে বলি দ্য ওয়ার্ল্ড অফ আননোনস, কারণ এইখানটায় অনেকে অনেক কিছু জানে না। সেই কারণে বললেন না, এইগুলো যেখানে আমরা উত্তর পাবো না, সেখানে ডাক্তার কিছু না কিছু একটা লিখে ওটাকে। অবশ্যই, কারণ আমি এটা সবসময় বলি, দৃশ্যমান জগৎ থেকে অদৃশ্যমান জগতের গুরুত্ব এবং মাহাত্ম্য সবসময় বেশি। কারণ হচ্ছে যেটা দেখা যায় না পৃথিবীতে, সেটাই বেশি বেশি করে হয়। ঠিক ঠিক, ভালো লাগলো তোমার সঙ্গে আজকে এই কথাগুলো, কারণ আমার নিজেরও কিছু চিন্তা ভাবনা থাকে, কারণ আমিও কিছু না কিছু ভাবে এই ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত সবসময়। এই
লোকের উপকার করছি বা আজকে যেটুকুনি করছি হঠাৎ করে মানে এই চ্যানেল থেকেই আমার আইডিয়া প্রথম তুমি দেখছো আমরা যেখানে শুট করছি সেখানে অনেক ক্রিস্টালস রয়েছে, হ্যাঁ, অনেক অবশ্যই। কিছু রয়েছে। তো এটা এই একটাই কারণে যে আমি অনেকে অনেক রকম ভাবে ভুগছে, ঠিক আছে। কেউ দেখো পাস্ট লাইফ তো আমি করি না, পাস্ট লাইফ করার জন্য এক্সপার্টস রয়েছে, তোমরা আছো, আরো অনেকে আছে। কিন্তু যেটুকুনি স্পিরিচুয়ালিটি দিয়ে আমি হিল করতে পারি অবশ্যই, লোকদেরকে, অবশ্যই। সেটা করি। আর চ্যানেলে এটার সাথে পাস্ট লাইফের খুব একটা ভালো কানেকশন রয়েছে। মানে হ্যাঁ। মানুষ ওই যে বললাম, মানুষ সহজে এই পথে আসে না। মানে মানুষের সবার তো চিন্তা এরকম থাকে না, মেন্টালিটি এরকম থাকে না আমি মানুষকে হেল্প করব। ঠিক ঠিক সবার তো এরকমও থাকে যে মানুষ থেকে আমি শুষে নিয়ে বেরিয়ে যাবো। একদম। কিন্তু মানুষের মেন্টালিটি সবসময় এরকম হচ্ছে, মানে আমার কিছু পাওয়ার দরকার নেই, মানে আই এম নট রিসিভার, আই এম দ্য গিভার। ঠিক। আমি যদি মানে দিতেই থাকি তাহলে ইউনিভার্স কি করবে, আমাকে দিতে দিতে থাকবে। তার মানে আমাদের হিলিং এ সবসময় এই কথাটা বলা হয় যে আয়ের অন্তত 10%, মানে 100 টাকা আয় করলে 10 টাকা অন্তত খরচ করা উচিত, কারণ ইউনিভার্সের ব্লেসিংস পাওয়ার জন্য। একদম। এই যে কিন্তু আরেকটা কথা, যখন আমরা খরচ করব তখন কিন্তু ভাববো না আমি ওই পুণ্যটা কামাবো বলেই আমি করছি, correct। এটা অনেকে ভাবে যে আমি তাদের কিন্তু হয় না, সেই জিনিসটা ক্যালকুলেশন হয়। যেরকম আমি একটা জিনিস বলি, অনেকে চ্যারিটি করে দেখতে, ঠিক আছে, সব সেলিব্রিটিরা চ্যারিটি করে। কিছু সেলিব্রিটি আছে তারা কিন্তু বুঝতেও দেয় না তারা চ্যারিটি করে। হ্যাঁ, আর অনেকে ক্যামেরা করে ইয়ে করে। যখনই তুমি ক্যামেরা করছো বা লোকের কাছে এইটা প্রচার করছো যে আমি চ্যারিটি করছি, তো তখনই কিন্তু তোমার ওই জিনিসটা তো মার খেয়ে যাচ্ছে, তখন তোমার সেই জিনিসটা ক্যালকুলেট হচ্ছে না। তুমি চ্যারিটি করো, লোক দেখিও না, দেখো তোমার কাজ হয় কি। তারপরে আরেকটাও ব্যাপার আছে, অনেক সময় এখানে ইন্টেনশনও অনেক কিছু কাজ করে বা বলে দেয়। অনেকে চ্যারিটি করছে, ক্যামেরাও করছে, সে ইন্টেনশনটা দিচ্ছে না যে আমার এটা পূর্ণ হবে বা কোনো কিছুর জন্য করছি। অনেকে ভাবে যে এটা করছি মানে লোকের কাছে পৌঁছাক, আমার কাছ থেকে আরো নিক। এটার ক্ষেত্রে অনেক সময় ভালো কাজ হয়, কিন্তু এরকম চিন্তাধারার লোক অনেক কম আছে। আরেকটা জিনিস তোমাকে বলছি, এই অনেকে ডগ ফিড করে বা পেটসদের ফিড করে, ঠিক আছে, এটা থেকে অনেক পুণ্য কামায়। কিন্তু যখনই এটা ভাববে যে মায়া, আমি না, মায়ার ঠিক না, আমি কুকুরকে খাওয়াচ্ছি মানে আমি কাল ভৈরবের সাধনা করছি, মানে কাল ভৈরবকেই আমি দিচ্ছি, এটা ভুল। এই চিন্তাধারা করলে পর তখন হয় না। তুমি যদি মন থেকে খাও তখন তুমি কিন্তু ঠিক পাবে। একদম 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 একদম। তো আমাকে এবার তুমি একটু বলো যে আমরা তো অনেক কিছু জানলাম, একটু এঞ্জেল হিলিং বা এঞ্জেল থেরাপির ব্যাপারে একটু বলো। আচ্ছা, এঞ্জেলরা এমন একটি এন্টিটি যেটা আমাদের থার্ড হেভেন থেকে এঞ্জেলদের মানে বৈশিষ্ট্য মানে লক্ষ্য করা যায়। এঞ্জেলরা মানে দেবদূত এমন একটা মানে ডিভাইন অরিজিন বলা হয় তাদেরকে। মানে এঞ্জেলদের দিয়ে পার্টিকুলারলি 15 জন আর্কঅ্যাঞ্জেল, গার্ডিয়ান অ্যাঞ্জেল এবং যে অ্যাডভান্স অ্যাঞ্জেল আছে এদের দিয়ে হিলিং করা যায়। আচ্ছা, এদেরকে দিয়ে অবশ্যই হিলিং করা যায়। যেরকম অ্যাঞ্জেলসদের মধ্যে বিভিন্ন মানে ওদের প্রজাতি আছে, যেমন হচ্ছে সেরাফিম, প্রথম হচ্ছে সেরাফিম, তারপরে হচ্ছে চেরুবিম, তারপরে থ্রোনস, তারপরে ডোমিনিয়ান্স, হ্যাঁ, পাওয়ার্স, ভার্চু পাওয়ার্স, তারপরে প্রিন্সিপালিটিস, তারপরে আর্কঅ্যাঞ্জেল, তারপরে গার্ডিয়ান অ্যাঞ্জেল। আচ্ছা, এই 9টা প্রজাতির মধ্যে মানে সেরাফিম হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের, মানে খুব মানে রিফাইন অ্যাঞ্জেল। আচ্ছা, ওদেরকে সবসময় মানে যে 15 জন আর্কঅ্যাঞ্জেল তারাও হয়তো দেখতে পায় না, কিন্তু এই 15 জন আর্কঅ্যাঞ্জেল যেটা বেসিক অ্যাঞ্জেল থেরাপিতে আমি শেখাই, এই 15 জন আর্কঅ্যাঞ্জেল পার্টিকুলারলি এক একটা পাথের জন্য ইউজ করা হয়। এমনকি কারোর রিলেশনশিপ প্রবলেম, আর্কঅ্যাঞ্জেল স্যামুয়েলকে ডাকা হয়, রাইট। কারুর মানে ডোমেস্টিক ভায়োলেন্সে ভুগছে বা এরকম হতে পারে তার মধ্যে কোন রকম মানে নিরাপত্তার অভাব হচ্ছে বা ভয় ভীতি কাজ করছে, তখন আর্কঅ্যাঞ্জেল মাইকেল। রাইট। হ্যাঁ, কারুর আইনি সমস্যায় জটিলতা, সে জাজমেন্ট পাচ্ছে না, আর্কঅ্যাঞ্জেল রাগুয়েল। আচ্ছা, কারুর পরীক্ষায় মানে বাচ্চারা এই যে অনেক সময় আমাদের কাছে আসে হিলিং এর জন্য, যে বাচ্চাটা একদম পড়াশোনা করছে না এবং কিছু মনেও থাকছে না, ঠিকঠাক পড়তে গিয়ে সবসময় অন্য চিন্তায় গভীরে ভেসে যাচ্ছে, সেই সময় আমরা 2-3 জন অ্যাঞ্জেলকে ডাকতে পারি। প্রথম হচ্ছে আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন। ওকে।
হ্যাঁ, আর্কাঞ্জেল মেটাট্রন এক মানে সহস্রার চক্রকে একদম সে গভর্ন করে থাকে, মানে সহস্রার চক্রের কি বলবো, তাকে সহস্রার চক্রের অধিকর্তা বলা হয়। আচ্ছা। হুম। এবং আর্কাঞ্জেল এখানে গেব্রিয়েলকে আমরা ডাকতে পারি, যেহেতু পড়াশোনা। আর আর্কাঞ্জেল হ্যানিয়েলকেও আমরা ডাকতে পারি। আচ্ছা। সেই সময় আর্কাঞ্জেল হ্যানিয়েল কি করে, আমাদের মানে মানে বুদ্ধির সাথে সুন্দর শান্তভাবে চিন্তা ভাবনা, সে তো চন্দ্রদেবের শক্তি হিসাবে কাজ করে, মানে ঠান্ডা মাথায় সমস্ত কিছু করতে সাহায্য করে। এবং টাকা পয়সার ক্ষেত্রে কেউ যদি মানে ভাবে এখন কোটিপতি হতে চায়, কোটিপতি হয়তো হতে পারবে না, কিন্তু ওই পরিমাণ অর্থ তার কাছে এনে দেবে একমাত্র আর্কাঞ্জেল এরিয়েল। আচ্ছা। তার মানে এরিয়েলকে যদি ডাকা হয়, সে হচ্ছে অ্যাবান্ডান্স, ফাইন্যান্সিয়াল গ্রোথ যদি করতে হয় তাহলে আর্কাঞ্জেল এরিয়েল। আচ্ছা। এইবার যদি কেউ হিলিং পথে এসে টাকা কামাতে হতেই পারে, মানে তার মোটিভটা কি হতে হবে, আমি টাকা কামাবো না, তার কাছে নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট আসুক, আমাদের স্টুডেন্ট হলেই তো মানিটা আসবে। তো সেইখানে আর্কাঞ্জেল রাফায়েল এবং এরিয়েলকে ডাকলে এইটা সহায়তা হয়। তো আমার কোয়েশ্চেন আছে, এই যখন আমরা এঞ্জেল থেরাপি করি তখন আমাদের ফার্স্ট বেসিক জিনিস হচ্ছে আমাদের আর্কএঞ্জেলদেরই ডাকা, ইজি টু কল। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি স্কিপ করে গেলাম, যে কারুর যদি রিলেশনশিপ সমস্যা হয় বা কার্মিক কর্ড যেগুলো হয়, কার্মিক যে বন্ধনগুলো, যেটা সেই মানুষটা বারবার আসছে, কিছু কিছু রিলেশনশিপ আছে তারা তুমি দেখবে যে মানুষটা 3 মাস তার সাথে লং স্টে করে গেল, খুব সুন্দর সম্পর্ক, আবার 4 মাস থেকে মানে 1 বছর পর্যন্ত পুরো ব্রেকআপ, আসছে যাচ্ছে, সেই মানুষটাই আবার 1 বছর পর ফিরে আসলো, আমার ভুল হয়ে গেছে এই ব্যাপার, আবার কিছুদিন সম্পর্ক গড়লো, আবার চলে গেল। সেই সময় আমরা যদি তার নাভি থেকে তার নাভি পর্যন্ত যদি পূর্বজন্মের কর্ডটাকে কাটিং করে দিই, কার্মিক কর্ড হিলিং বলে একটা হয়, বা কর্ড কাটিং বলে একটা অ্যাঞ্জেল থেরাপিতে একটা খুব পপুলার জিনিস আছে, যেটা আমরা কাটিং করলে এই রিলেশনশিপ থেকে মুক্তি পাওয়া যায়। এমন কি কেউ যদি আইনি সমস্যায় ভোগে বা ডোমেস্টিক ভায়োলেন্সে ভোগে বা সে হচ্ছে ট্রমাটিক্যাল কোনো ডিজিজে ভোগে, কট কাটিং দিয়ে এটা ঠিক করা যায়। আরেকটা আমি ইনসিডেন্ট শোনাই তোমাকে। আমি একজনকে হিলিং করেছিলাম, সেই মেয়েটার ব্রেকআপ হয়ে গেছিল, 3 মাস পর আমার কাছে এসছে ব্রেকআপের, তা বলেছিল যে দাদা তুমি আমার এই রিলেশনশিপটা একটু হিলিং করে দাও, এরকম এরকম ব্যাপার, আমি তাকে পেতে চাই। আমি পরিষ্কার সবাইকেই বলে দিই, কি হবে আমি জানি না, তুমি পেতে পারো নাও পেতে পারো, এটাই আমার উত্তর। কারণ আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিতে আমার মধ্যে কোনো শক্তি না, তো আমরা স্যারেন্ডার করি সবসময় রেকির কাছে, লামা ফেরা মানে গৌতম বুদ্ধের কাছে এবং অ্যাঞ্জেলদের কাছে অবশ্যই স্যারেন্ডার করি। সেই সময় কি হবে আমি জানি না, কিন্তু মিরাকিউলাস ভাবে 3 মাস পরই যখন আমি হিলিং মানে কমপ্লিট করলাম, 90 দিনের হিলিং সেশন নিয়েছিলাম, মোটামুটি 41 দিনের পরের থেকেই ছেলেটি যোগাযোগ করে এবং ছেলেটি একটা মানে প্রাইভেট সেক্টরে চাকরি পায়, চাকরি পেয়ে তার জীবনে ফিরে আসে। তার মানে এটা মনে করতে হবে তার ব্রেকআপটা হয়েছিল মানে ওই ছেলেটা ওই রকম করে আসার জন্য, অ্যাঞ্জেলরা এটাও হয়েছে মানে এরকম হয়েছে, এই তার সরকারি চাকরি বা চাকরিটা পাওয়ার দরকার ছিল রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য। মানে এটা সবাই মানে আমাকে হাফ বোতল জলকে আমি দেখার ক্ষমতাটা আমাকে রাখতে হবে, আমি হাফ বোতল খালি দেখছি না ভর্তি দেখছি, এটাই মানুষের দেখার ক্ষমতা হয় না। অনেকে ভাবে আমাকে আমার ছেলের এইটা করে দিতেই হবে, আমার এটা করে দিতেই হবে, এরকম হয় না। ধৈর্য ধরতে হবে, তোমার জন্য যেটা ওয়েল অ্যান্ড গুড, তোমার জন্য সর্বোচ্চ ভালো সেটাই তোমার জীবনে হয়ে যাবে। এবং পরবর্তীকালে গিয়ে তোমাকে অ্যাঞ্জেল বা রেকি বা লামা ফেরা মানে তোমার কনসাস বা সাবকনসাস মাইন্ডকে এতটাই প্রোগ্রেস করে দেবে, আচ্ছা 1 1 2 এটার জন্যই হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। দারুণ লাগলো আজকে 4খানা টপিক তোমার সঙ্গে ডিসকাস করে। এরপরে ফিউচারে ইচ্ছা আছে তোমার সঙ্গে ইন ডিটেলসে আবার কোনো না কোনো টপিক নিয়ে আসবো, কারণ আজকে বেসিক টুকুনি আমরা জানলাম, একটু অ্যাডভান্সে জানার ইচ্ছা রয়ে গেল তোমার কাছ থেকে। কেমন লাগলো তোমার আজকে এপিসোডটা করে? আমার খুব ভালো লেগেছে, তবে
দর্শকদের যদি আরো ভালো লাগে আমিও খুব আনন্দিত হব। আর আমি বলবো যে অনেকে বলে যে রেকি শিখে কাজ হয় না, আমি এটা অন ক্যামেরাই বলছি, বা অনেকে বলে যে অ্যাঞ্জেল শিখে কাজ হলো না, তাদের ক্ষেত্রে একটা কথা বলার, ডেডিকেটেডলি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস না করলে কোনো কিচ্ছু হয় না। কারণ আমরা যদি আমরা যখনই একটা মানুষ একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, তখন সেই প্রসেসটা হতে পারে প্রথমে কষ্ট। তার গীতায় যে কথাটা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন প্রথমে যেটা বিষ তুললো সেটা পরে অমৃত তুললো। তার মানে তুমি যদি ঠিকঠাক করে ডেডিকেটেডলি প্র্যাকটিস করতে পারো, তাহলে এইটা তোমাকে সর্বোত্তম রেজাল্ট দিতে বাধ্য। আমার জীবনে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যা না পেয়েছি, তা আমি হিলিং এ এসে আমি আমার ডিজায়ার থেকে শুরু করে আমার আধ্যাত্মিক থেকে শুরু করে আমার আর্থিক সমস্ত সমস্যার সমাধান আমি করতে পেরেছি। কিন্তু মানুষ এটা ভেবে নেয় এইগুলো দিয়ে লটারি বাঁধানো যায়, রিলেশনশিপে বা পরকীয়ার মাধ্যমে বিভিন্ন করা যায়, কিন্তু এটা না। তোমার জন্য ওয়েল অ্যান্ড গুড যেটা, সেটাই তোমার জন্য কাজ করবে। সবাইকে এটাই বলবো, শেখো ভালো করে, যেখানেই শেখো। বা কেউ যদি বলে এরকম যে রেকি শিখে কাজ হয় না, আমাকে কমেন্টে করবে এরকম যে রেকি শিখে কাজ হয় না, কিন্তু আজও পর্যন্ত কেউ বলেনি যে রেকি শিখে কাজ হয়নি। যারা যারা অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট পেয়েছে, হয়তো প্রথমের দিকে যাদের হলো না, শেষে গিয়ে 3 মাস 6 মাস লাগলো, কিন্তু কাজ হবেই। আর যেটা তখন হচ্ছে না, তার থেকে 10 গুণ হারে আরো বাড়িয়ে হবে, কিন্তু কাজ হবে প্রত্যেকটা আরোগ্যকরণ পদ্ধতিতে। এবার তোমাকে যখন ফাইনাল কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে দর্শকরা তোমাকে কি করে কন্ট্যাক্ট করবে? দর্শকরা কন্ট্যাক্ট করতে গেলে আমি বলবো যে নাম্বার, যদি নাম্বার তো অবভিয়াসলি আমি দিয়েই দিচ্ছি, অবশ্যই। তুমি কোথায় বসো বা কি? আমি আমার মেইনলি চেম্বার হচ্ছে দমদম ক্যান্ট আর বনগা। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চায়, অবশ্যই আমার বাড়ি এসে যদি শেখার বা হিলিং নিতে চায়, বা আমি চলেও যাই কারোর বাড়িতে, কারণ অনেকে তো কাছে আসতে পারে না। সবচেয়ে বড় আমি যেটা দেখি, আমি যখন এই পথে এসেছিলাম, আমি দেখি যে কেউ বড় হয়ে যাওয়ার পর সে আর ফোন ধরতে চায় না, কিন্তু আমার এইটা সবসময় এরকম ছিল, আমি মানুষের কাছে পৌঁছাবো। তাহলে আমি একটা মানুষকে যখন সুস্থ করতে পারবো, আর ওই মানুষটা আরেকজনকে বলবে। আমি একটা করেই দুটো করেই করি, তো সেই মতো অবস্থায় আমি সবার বাড়িও চলে যাই, যে হিলিং যদি নেয় বা শিখতে চায়, আমি অবশ্যই শিখিয়ে দিয়ে আসি। বা কেউ যদি আমার বাড়িতে বনগায় বা ক্যান্টনমেন্ট যায় আমার চেম্বারে, অবশ্যই আমি তাকে শেখাই। পুরো ভিডিওতে অনির্বাণের নাম্বার আর অ্যাড্রেস দেওয়া থাকছে চেম্বারে, তো যারা যারা যোগাযোগ করতে ইন্টারেস্টেড, নিচে দেওয়া নাম্বারে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারবেন। অনির্বাণের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ডেফিনেটলি আপনাদের যেই প্রবলেম, সেই প্রবলেম নিয়ে গিয়ে সলিউশন আপনারা ডেফিনেটলি পাবেন। আর তার সঙ্গে বলে রাখি, যারা শিখতে চাও তারাও অনির্বাণকে যোগাযোগ করতে পারো, অনির্বাণ শেখায়ও। তো অনির্বাণ, খুব ভালো লাগলো আজকের এপিসোডটা তোমার সঙ্গে করে। তবে যাওয়ার আগে অনির্বাণ, আমাদের টিমের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তোমার জন্য, ঠিক আছে? টিআরসি পক্ষ থেকে আবার একটা নতুন এপিসোডে তোমার সঙ্গে দেখা হবে। ইচ্ছা রইলো তোমার সঙ্গে আবার একটা এপিসোড করার। অনেক কিছু জানতে পারলাম আজকের এপিসোড থেকে তোমার কাছ থেকে, পিএলআর এর ব্যাপারে, এঞ্জেল থেরাপির ব্যাপারে, আর্ক এঞ্জেলের ব্যাপারে অনেকে ডিসকাস করে না এত ডিটেলসে। সেখানে লামা ফেরা প্রসেস আর তার যে ইনস্ট্রুমেন্টস গুলো আমরা ইউজ করেছি বা করা হয়, সেটাও কিন্তু অনেকে দেখায় না। রেকির ব্যাপারে আজকে অনেক ইন ডিটেলস আমরা জানতে পেরেছি, আমাদের 7 চাকরাস এর ব্যাপারে জানতে পেরেছি, ওভারঅল আমাদের স্পিরিচুয়াল যে জগৎটা আছে সেইটার ব্যাপারে একটু জানতে পেরেছি। আমি আরো পরবর্তীকালে ইচ্ছা আছে তোমার চ্যানেলে আমি রেকির সাথে আমাদের ন্যাটাল চার্ট বা নবগ্রহের যে সম্পর্ক, বা প্রত্যেকটা চক্রে কি কোন গ্রহের বাস, এবং প্রত্যেকটা চক্র সমস্যা হলে কোন কোন আসপেক্টে সমস্যা হয়, এইটা নিয়ে আরো যদি আলোচনা করা যায়, অবশ্যই একদম করবো। খুব ভালো লাগে, মানুষের আরো রিলেট করতে সুবিধা। একদম। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটা নতুন এপিসোডে রাত্রি 9টার সময় শুক্রবার। তবে যাওয়ার আগে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন, আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান, আর কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানান। দেখা হচ্ছে সামনের শুক্রবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকে বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, নিচে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডিওতে কিন্তু এসে আপনি আপনার ঘটনা কিন্তু আমাদের ভিউয়ার্সদের সঙ্গে বলতে পারবেন।
এছাড়াও বলে রাখি, যারা আপনারা অকাল্ট প্র্যাকটিসেস করছেন বা অকাল্ট ফিল্ডে রয়েছেন, যেরকম ট্যারট কার্ড রিডিং, পিএলআর, স্পিরিচুয়াল গাইডস, হিলিং করছেন, এঞ্জেল হিলিং, এনি কাইন্ড অফ অকাল্ট থেরাপি করছেন, তো তারাও আমাদের পডকাস্টে এসে আপনাদের যে কেস স্টাডিজ গুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমাদের কেউ না কেউ আপনার সঙ্গে পুরো জিনিসটা জেনে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে শুক্রবার ঠিক রাত 9টার সময়।